গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেস সেশন। কয়েকজন দেখতে পাচ্ছি মাইক অন করতে পারেনি, তাদেরকে একটু ইন্ডিকেটর দিয়ে নিচ্ছি। তার ওয়েলকাম টু টুডেস সেশন এভরিওয়ান। আপনারা যারা আজকে আমাদের প্রিমিয়াম ব্যাচের 602 এর ক্লাসে জয়েন করেছেন তাদেরকে স্বাগতম জানাচ্ছি। কয়েকজন মাইক অন করতে পারেননি, তাদেরকে একটু ইন্ডিকেটর দেখাচ্ছি যে আপনাদেরকে এই অংশটুকু অন করতে হবে। ঠিক আছে, সুইচ অন ইট। আমরা হচ্ছে 15 সেকেন্ড তাদের জন্য এটা একটু স্ক্রিনে শো করবো। হুম, 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 হুম। ওকে, আশা করি সবাই দেখতে পেয়েছে এতক্ষণে। হ্যাঁ, হাবিবুর ছাড়া বাকিরা সেট করে ফেলেছে। হাবিবুরকে আমরা পরবর্তীতে আবার মেনশন করব। ওকে, আমাদের আজকের সেশনটা আমরা এখন শুরু করতে যাচ্ছি। তো দেখা যাক সবাই কথা শুনতে পাচ্ছেন কিনা। ক্যান ইউ অল হিয়ার মি? দেখুন তো আনমিউট করা যাচ্ছে কিনা। গুড ইভিনিং এভরিওয়ান, ক্যান ইউ অল হিয়ার মি? Assalamu alaikum, sir. Walaikum Yes, sir. assalam. ওয়ালাইকুম আসসালাম। Assalamu alaikum. আরাফাত, Yes, I'm hearing you. মাসুম, Assalamu alaikum, বিল্লাহ, sir. আরিফা। হ্যাঁ, দিদার কই? দিদার, দিদার শুনতে পাচ্ছেন? Sir, I am hearing you. ঠিক আছে Sir, না? কেমন আজকে আছেন? ঠিক আছে? Yes, sir. Okay. তাই বলেছিলাম যে নেক্সট ক্লাসে ঠিক হয়ে যাবে। আচ্ছা, Thank you, sir. এটার হচ্ছে ওই কানেকশনের হয় আর কি, ব্যাটারি শেষ হয়ে যায়, তো ক্লাসের মধ্যে তো আর চেঞ্জ করা যায় না। যাই হোক, কোথায় ছিলাম আমরা? আমরা আজকের সেশনটা, আজকে আমরা হচ্ছে গত বৃহস্পতিবার আমরা একটা সেশন নিয়েছিলাম। রমজানের সময় আমরা 1 ঘন্টার সেশন নিচ্ছি, তো গত দিন আমরা একটা সেশন নিয়েছিলাম যেটা আজকে আমরা শেষ করব। ওকে, তো তার আগে সবাইকে একটু মনে করিয়ে দিচ্ছি হোয়াট উই আর ডুইং হিয়ার। আমরা সবাই এই জমায়েতে এসেছি আমাদের 602 প্রিমিয়াম ব্যাচের সেশনটার জন্য, যেখানে আমরা হচ্ছে বেশ কিছু ফিচার্স আসলে পাচ্ছি। তো আমাদের ফুল কোর্সের ডিজাইনটা হচ্ছে এরকম। আমরা এই দিক দিয়ে আগাবো, কিন্তু আমাদের কিছু স্টুডেন্টস আছেন যারা হচ্ছে সামনে এপ্রিলে আসলে পরীক্ষা দেবেন, তাদের জন্য আমরা একটু এক্সট্রা জিনিস, যেমন আজকে আমরা রাইটিংটা একটু তাদেরকে অগ্রিম দেখিয়ে দিতে যাচ্ছি। আমরা গত বৃহস্পতিবার রাইটিংটা শুরু করেছিলাম, রাইটিং এর বেসিকটা, সেটা আমরা আজকে ওদেরকে একটু দেখিয়ে দেবো। ওকে, ঠিক আছে। সো যারা যারা আজকে প্রথম, আপনারা একটা এই জিনিসটা করতে পারেন একটু, যে কে কে ও, কতগুলো সেশন, আগে 602 এর আমরা কয়েকটা সেশন, প্র্যাকটিস সেশন এন্ড আদার্স নিচ্ছি। আজকে আপনারা কততম সেশন করছেন চ্যাট বক্সে আমাকে একটু জানাতে পারেন। ও ধরুন 1 2 3 এরকম প্র্যাকটিস সেশন আমার সাথে কটা করেছেন সেটা একটু চ্যাট বক্সে আমাকে জানান, আমরা একটা তাহলে আইডিয়া পেয়ে যাব। সো গত বৃহস্পতিবার আমরা কি পড়ছিলাম সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি ততক্ষণে। যারা আজকে প্রথম সেশন করছেন তাদের আশা করি সমস্যা হবে না। আমরা বুঝিয়ে আগাবো আর কি, আমরা ওই প্র্যাকটিসটাতে আগাবো। তো আমরা গতদিন আসলে কথা বলছিলাম যে বর্তমানে 2025-এ রাইটিংটা কেমন হচ্ছে সেটার উপরে। হ্যাঁ, সবাই একটু লিখে ফেলতে থাকুন আর কি, ঠিক আছে, যে আপনারা কত নাম্বার সেশনে আমার সাথে আজকে জয়েন করলেন। তো আমরা দেখছিলাম যে রাইটিং টেস্টটা 2025-এ কেমন ভাবে আসলে অ্যাড্রেস হচ্ছে। আপনারা জানেন কিনা, আজকে আমাদের কিন্তু ফাইনাল এক্সাম একটা ছিল, আজকে আমার স্টুডেন্টরা অ্যাটেন্ড করলো ফাইনাল এক্সামে, অনেকেই। তো সেরকম আপনারাও আজকে থেকে 2 মাস বা 3 মাসের মধ্যে আপনারাও সবাই আসলে পরীক্ষায় অ্যাটেন্ড করবেন। তখন আপনারা এই যে এই মুহূর্তে যেই ধরনের পরীক্ষা চলছে সেটাই আসলে আপনারা মানে এক্সপিরিয়েন্স করবেন।
তো 2025 সালে আমাদের যে পরীক্ষাটা চলছে সেখানে আমাদের প্রথমে রাইটিং টাস্ক 1 লিখতে হয়, যেটা হচ্ছে মিনিমাম 150 ওয়ার্ড, 20 মিনিটের ভিতরে। ওভারঅল স্কোরে এই অংশের মানে রাইটিং এর প্রথম অংশটুকুর কন্ট্রিবিউশন হচ্ছে 33%, মানে স্কোর আসলে এখানে কম। তারপর আমাদেরকে একটা রাইটিং টাস্ক 2 লিখতে হবে। এই প্রশ্নগুলো আমি আপনাদের বুঝে বলবো। রাইটিং টাস্ক 2 তে আমাদেরকে মিনিমাম হচ্ছে 250 ওয়ার্ড লিখতে হবে। এইটার জন্য সময় হচ্ছে 40 মিনিট। স্কোর এখানে হচ্ছে বেশি, স্কোর এখানে হচ্ছে 67%। এবং আমি একটা সাজেশন দিই, যেটা আজকের ব্যাচের স্টুডেন্টদের জন্য প্রযোজ্য ছিল, আজকে যারা পরীক্ষা দিলেন, যে সবসময় রাইটিং টেস্ট 2টা আগে লিখবেন আপনাদের যখন পরীক্ষাটা শুরু হচ্ছে। ওভারঅল আপনাদেরকে 1 ঘন্টা সময় দিয়ে ওরা বলবে যে এবার তোমরা লিখো। সো 1 ঘন্টা সময়ের মধ্যে প্রথম 40 মিনিট আপনি লেখা শুরু করবেন রাইটিং টেস্ট 2 দিয়ে। রাইটিং টেস্ট 2টা হচ্ছে একটা এসে লিখতে হবে, কারণ এসেটা আমরা সবাই মোটামুটি জানি। এসের ধরনগুলো নিয়ে আমি আপনাদের সাথে কাজ করবো আসলে। আর এসেটা আপনারা দেবেন, তারপরে রাইটিং টাস্ক 1-এর আপনারা দেয়া শুরু করবেন পরের অংশে আর কি, পরের লাস্ট 20 মিনিটে। না, এখানে আরেকটা ফ্যাক্টর ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একাডেমিক আর জেনারেল ট্রেনিং। আপনাদের মধ্যে কেউ কেউ হচ্ছে একাডেমিক পরীক্ষা দেবেন এবং কেউ কেউ হচ্ছে জেনারেল ট্রেনিং পরীক্ষা দেবেন। এটা যারা জানেন না আরেকবার একটু মনে করিয়ে দিচ্ছি। যারা স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, অর্থাৎ আপনারা আন্ডার গ্রাজুয়েট, হায়ার, পোস্ট গ্রাজুয়েট, পিএইচডি, কোনো না কোনো ধরনের স্টুডেন্ট ভিসা বা স্টুডেন্ট পড়াশোনার জন্য আসলে আইএলটিএস টা আপনাদের লাগছে, আপনাদের দিতে হবে একাডেমিক আইএলটিএস টেস্ট। আর যারা স্টুডেন্ট ভিসা ছাড়া অন্য যে কোনো ধরনের ভিসা, যেমন মাইগ্রেশন, ঠিক আছে, কিংবা হচ্ছে স্পাউস ভিসা, ওয়ার্ক ভিসা, হুম, পিআর এর জন্য অ্যাপ্লাই করছেন, এনিথিং, আপনাদেরকে দিতে হবে জেনারেল ট্রেনিং। ঠিক আছে, সো এটাকে আমরা সংক্ষেপে জিটি বলি, আর একাডেমিকটাকে আমরা সংক্ষেপে এসসি বলি। আপনাদের কাছে এখন আমি এই জিনিসটা একটু জানতে চাইবো, আপনারা কে কে একাডেমিক আর কে কে জিটি পরীক্ষা দেবেন আসলে। চ্যাট বক্সের দিকে সবাই একটু খেয়াল করুন, একাডেমিক আর জিটি কে কে। কেউ যদি শিওর না থাকে না, এটা আমাকে লিখে দিন চ্যাট বক্সে যে স্যার আমি ঠিক শিওর না। আশা করি আমি আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করবো। ওকে, তো সবাই আপনারা লিখছেন, ততক্ষণ আমরা একটু ফার্দার আলোচনায় যাই। তো যেটা বলছিলাম, যারা একাডেমিক পরীক্ষা দেবেন আইএলটিএস এ রাইটিং টাস্ক 1-এ আপনাদেরকে একটা ছবিকে বর্ণনা করতে হবে। এটা আমরা সামনের ক্লাস আমরা দেখব। আর যারা জিটি আছেন আপনাদেরকে লেটার, মানে হচ্ছে চিঠি লিখতে হবে। আর টাস্ক 2-তে একাডেমিক জেনারেল ট্রেনিং সবাইকে এসে লিখতে হবে, রচনা। আজকে আমরা এই এসেটাই, আমরা গত দিনের ক্লাসে এসে লেখা শুরু করেছিলাম, আজকে এটা আমরা শেষ করব আসলে, যে রাইটিং এ আমাদের কেমন ধরনের লেখা আসলে লিখতে হবে। আজকের এই সেশনটাতে আপনাদের খুব বেশি স্ট্রেস নাই, হ্যাঁ, আপনাদেরকে লিখতে যে হবে তা না, বাট আপনাদের কিছু আইডিয়া শেয়ার করতে হবে, আপনাদের একটু একটু কন্ট্রিবিউশন করতে হবে। আর আজকের লেখার পরে আমি আপনাদেরকে একটা টাস্ক দিব। তো আজকের ক্লাসটাতে আপনার লেখার দরকার নাই, কিন্তু যে যেখান থেকে জয়েন করেছেন আমি আপনাদেরকে বলবো আপনারা ফোনটা সামনে রাখুন। ফোনে যারা যারা জয়েন করেছেন, যারা ল্যাপটপে জয়েন করেছেন ল্যাপটপ সামনে রাখুন, ফোন সামনে রাখুন, একটু খাতা কলম রাখুন কিছু নোট লেখার জন্য, যদি ইম্পর্টেন্ট কিছু আপনাদের নোট লাগে। আর ক্লাসের শেষে আমি আপনাদেরকে একটা দিব, এক্সপিরিয়েন্স ফর্ম দিব। ওই এক্সপিরিয়েন্স ফর্মটা ফিল আপ করে আপনারা দিয়ে দেবেন যে হ্যাঁ আপনারা ক্লাস থেকে কি বুঝতে পেরেছেন। ওটার ফিরতি মেইলে আমি আপনাদেরকে কিছু টাস্ক দিয়ে দেবো, ওই ওই লেখাটা আপনারা খাতায় লিখে যে মেইল অ্যাড্রেসটা দেবো সেই মেইল অ্যাড্রেসে আপনারা হচ্ছে সেন্ড করবেন, খাতায় লিখে ছবি তুলে ওটাকে পাঠিয়ে দেবেন, তাহলেই চলবে। ঠিক আছে, তো চলুন আমরা দেখি যে এসে রাইটিংটা আমরা কিভাবে করছি। সো গতদিন আমরা হচ্ছে কিছু এসে রাইটিং দেখছিলাম। হুম, আমি আপনাদেরকে একটু বড় করে দেখাই। এই পর্যায়ে আমি আপনাদেরকে আবার একটু মনে করিয়ে দেব, আপনারা যারা ফোনে ফোনে ক্লাসে জয়েন করেছেন, আপনারা যদি ফোনটা এভাবে ধরে থাকেন,
এটা হচ্ছে পোর্ট্রেট মোড। আমি আপনাদেরকে অনুরোধ করবো ফোনটা এইভাবে ধরতে, তাহলে দেখবেন ফোনটা ফুল স্ক্রিন হয়ে গেছে। ফুল স্ক্রিন করে টেবিলের সামনে কোথাও রাখুন এবং সুন্দর করে বসুন, একটু মনোযোগ দিয়ে বসুন। আজকের এই সেশনটা আপনাদের আসলে কাজে লাগবে, লং টার্মে কাজে লাগবে। তো দেখুন আপনারা সুন্দর করে এটা ফুল স্ক্রিন করে ফেলতে পারছেন কিনা। ফুল স্ক্রিন যদি করতে পারেন আমাকে একটু জানান। যারা যারা এটা জানানোর জন্য একটা অন্য জিনিস আপনারা ইউজ করুন, সেটা হচ্ছে রিয়াকশন বাটন। দেখুন আপনাদের রিয়াকশন দেওয়ার একটা বাটন আছে, রিয়াকশন। এটা চ্যাট বক্স থেকে হতে পারে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে হাতের যে রিয়াকশনটা আছে ওইটা আপনারা দিতে পারেন। হাতের রিয়াকশন আমার এখানে দেখতে পাচ্ছি না, এ দেখুন অনেকেই দিচ্ছে। হ্যাঁ, চ্যাট বক্স একটু দেখুন, সবাই রিয়াকশন বাটনটা দিচ্ছে। আপনারা একটু আমাকে জানান যে আপনারা ফোনে যারা আছেন ফুল স্ক্রিন করতে পেরেছেন কিনা। ঠিক আছে, ঠিক আছে, ওকে। একটু স্যার চা সেট খাওয়ার বক্স। বাটন দিচ্ছে। কালাম সালামালাইকুম স্যার, স্যার। কি অবস্থা? স্যার ভালো পেয়েছেন? আছেন? হ্যাঁ ভালো আছি কালাম ভাই। জি জি, স্যার পাইছে ওই ইয়েতে চ্যাট বক্সে দেখতেছে শুধু ওই গ্রুপ চ্যাটের ইয়েটা অপশনটা নাই, শুধু আপনারটা আসে। মানে আপনার কাছে চলে যায়, মানে ইন্ডিভিজুয়ালি হ্যাঁ, ডিরেক্ট শুধু মেসেজ আমি চলে দেখতে যায়। পাচ্ছি। এটা এটা কারণ জি হচ্ছে কালাম ভাই, কারণটা হচ্ছে কি যে ধরেন আমি যদি এখন ওপেন করি, আমি আপনাদেরকে মজাটা দেখাই, দেখবেন যারা ফোনে আছে না তাদের লেখা, স্ক্রিনে লেখা দেখতে সমস্যা হয়। ও হুম। আচ্ছা। যদি আমি মানে অল দিয়ে রাখি, আমি একটু পরে দিব, মিটিং গ্রুপ চ্যাট দিব আমাদের প্র্যাকটিসের জন্য, কিন্তু আইডিয়া জেনারেশনের সময় আর কি। এখন দিলে যে যারা ফোনে দেখছে তাদের একটু দেখতে সমস্যা হয়। ওকে, ওকে ওকে। ঠিক আছে কালাম ভাই, তাহলে আবার মনোযোগ দিয়ে আমরা বসি। যাও, কোথায় ছিলাম আমরা? আমরা তাহলে এখন মোটামুটি ফুল স্ক্রিন দেখতে পাচ্ছি। স্ক্রিনে আপনারা এখন প্রথমত যে এসেটা দেখতে পাচ্ছেন, এটা কেমব্রিজ 15 টেস্ট 1। কেমব্রিজ 15 মানে হচ্ছে কেমব্রিজের এই বইগুলোতে আইএলটিএস এক্সামিনেশনের প্রশ্নগুলো দেয়া থাকে। এখান থেকে আমরা আসলে পড়বো আমাদের পুরো কোর্স জুড়ে। তো এখানে আমাদের 15-র টেস্ট 1-এ যে রাইটিং টাস্ক 2টা আছে সেটা একাডেমিকদের। একাডেমিকদের রাইটিং টাস্ক 2-তে এই কথাটা লেখা আছে: In some countries, owning a home rather than renting one is very important for people. এটা হচ্ছে আমাদের টপিকটা। তারপর বলছে দুটো প্রশ্ন: Why might this be the case and do you think this is a positive or negative development? এটা একাডেমিকদের এসেছিল ফাইনাল এক্সামে। তো আমরা গতদিন এটার মিনিংটা নিয়ে আলোচনা করেছিলাম, কারো মনে আছে কিনা? আপনারা একটু হাত তুলুন তো দেখি কার কার মনে আছে যে স্যার এটার এই এই লাইনটার আর কি, এই লাইনটার মিনিংটা এখন সবার সামনে বলতে পারবেন কে কে? একটু রেইজ হ্যান্ড করুন। হ্যাঁ, অনন্যর মনে আছে। হ্যাঁ, অনন্য আনমিউট করুন স্যার। হ্যাঁ আসসালামু স্যার, আলাইকুম স্যার। মানেটা কি? মানে এটা ওয়ালাইকুম হচ্ছে আসসালাম স্যার। কিছু দেশে বাড়ি ভাড়া নেওয়ার চাইতে একটি নিজস্ব বাড়ি থাকা খুবই জরুরি মানুষের জন্য। জরুরি তারা এটাকে গুরুত্ব পূর্ণ মনে করে। হুম, তাই না? জি এটাই তো। জি স্যার, জি স্যার, জি স্যার। ঠিক আছে, আমার মতে অনন্যর হয়ে গেছে। আর কেউ? সাকিব, অনন্যর মিনিংটা কি ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, সাম ঠিক আছে। কাইন্ড সাকিব, পরের দুটো প্রশ্ন কি বলেছে? হোয়াই মাইট দিস বি দ্য কেস, কেন এরকম হয়? আচ্ছা, আচ্ছা। আর ডু ইউ থিঙ্ক দিস ইজ এ পজিটিভ অর নেগেটিভ সিচুয়েশন? এটা ভালো না খারাপ, তাই না সাকিব? ঠিক খারাপ। আছে, জি। এই তো। সবাই দেখুন তো আপনারা বুঝতে পারছেন কিনা সাকিবের ব্যাখ্যাটার সাথে সবাই একমত? তাহলে অনন্য বলল যে কিছু দেশে স্যার মানুষের এখানে কি বাড়ির সবসময় মালিকানা হওয়াটা বেশি জরুরি। স্যার এখানে কি আরাফাত, ঠিক আছে সবসময় ওর কথা? পজিটিভ? স্যার এখানে স্যার একটা কোশ্চেন ছিল, এখানে কি সবসময় হ্যাঁ হ্যাঁ পজিটিভ বলো। আনসার দেওয়াই লাগবে নাকি নেগেটিভ দিলেও ও, চলবে? কি অ্যান্সার দিব আরাফাত একটু পরে, ওটা আগে আমরা টাস্কটা বুঝে নিই। কি অ্যান্সার দেবো আমরা একটু পরে ওটা নিয়ে কথা বলি। সো আবার সবাই একটু মনোযোগ দিই এবার আমরা, ঠিক আছে, প্রশ্নের দিকে। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে একটা প্রশ্ন জিজ্ঞেস করছে, বাড়ির মালিক হওয়াটা জরুরি অনেকের কাছে, কিছু দেশে মানুষের জন্য বাড়ি ভাড়া নেওয়ার চাইতে। জানতে চাচ্ছে দুটো প্রশ্নে যে এটা কেন এবং এটা ভালো না খারাপ, এটা আসলে জানতে চাচ্ছি, এই প্রবণতাটা ভালো নাকি খারাপ। ওকে, বুঝলাম। এটা হচ্ছে তাহলে একাডেমিকদের একটা প্রশ্ন এসেছিল। জিটিদের কি অন্যরকম কিছু আসে কিনা চলুন দেখি। জিটিদের যে প্রশ্নটা এসেছিল একই বইতে,
সেটা আবার এরকম: In many countries today, crime novels and crime TV dramas are becoming more and more popular. Why do you think these books and TV shows are popular? What is your opinion of crime fiction and TV crime dramas? এটার মিনিংটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এটার মিনিং বোধহয় খুব একটা কঠিন কিছু না। তারপর আপনাদের কাছে একটু জানতে চাচ্ছি, কেউ একজন একটু আনমিউট করে বলেন তো দেখি, এই টপিকটার মানেটা আসলে কি? কে বলতে চাচ্ছেন? কার মনে আছে? চয়ন স্যার বলতে চাচ্ছে। এখানে জি চয়ন, যেটা হ্যাঁ স্যার, বুঝাইতেছে, চয়ন একটু বলুন। স্যার এখানে যেটা হ্যাঁ, বুঝাইতেছে যে আজকাল অনেক বেশি অপরাধমূলক উপন্যাস এবং টিভি নাটক যেগুলো আছে নাটক। ওইগুলা হুম, দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। তারপর প্রশ্নে কি বলেছে? প্রশ্নে বলেছে আচ্ছা, যে হোয়াই ডু ইউ থিঙ্ক দিস বুকস এন্ড টিভি শোস আর পপুলার, তুমি কেন মনে করো যে আসলে এই আর ধরনের বই হুম, এবং টিভি শোস গুলা দিন দিন পপুলার হচ্ছে আর কি। আর দ্বিতীয় প্রশ্নে যেটা বলছে যে হোয়াট ইজ ইউর অপিনিয়ন অফ ক্রাইম ফিকশন এন্ড টিভি ক্রাইম ড্রামাস, মানে আমার অপিনিয়নটা কি যে তোমার ক্রাইম মতে এটা, ফিকশন এবং হ্যাঁ, কি এটা আসলে এটা কি? দিদার কি মনে হয়, চয়নের মিনিংটা কি ঠিক আছে না কিছু চেঞ্জ করতে হবে? প্রথম মিনিংটা একটু চেঞ্জ আমার কাছে মনে হয়, কারণ হচ্ছে যে প্রথম বলুন। মিনিংটা হবে যে এটা জনপ্রিয় থেকে জনপ্রিয় হচ্ছে, মোর অ্যান্ড মোর পপুলার। মানে ক্রমাগত ভাবে বাড়ছে, ইনক্রিজিং, হ্যাঁ, তাই না? ক্রমাগত বোধ হয় মোর এন্ড ইনক্রিজিং, মোর মানে রাইট, বেড়ে যাচ্ছে। হ্যাঁ, বেড়ে যাচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। মানে আগের তুলনায় বেড়ে যাচ্ছে, এটা একটা ইম্পর্টেন্ট রাইট, পয়েন্ট আসলে দিদার দেখিয়েছে। যেটা শুধু যে জনপ্রিয়তা না, জনপ্রিয়তাটা ক্রমাগত ভাবে বাড়ছে। সো বাড়ছে, আমাদেরকে জোর দিতে হবে বাড়তেছে কেন আসলে, রাইট? কাহিনীটা কি? রাইট। এই কনস্ট্যান্ট না ওকে, হয়ে কেন বাড়ছে? হুম, 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 ঠিক আছে, গুড পয়েন্ট। সো এই পর্যন্ত আমরা আসলে দেখলাম, এবং আমরা মূলত যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আসলে একাডেমিক এবং জেনারেল ট্রেনিংদের মধ্যে কোশ্চেনে কিন্তু খুব একটা সেরকম পার্থক্য নাই। তো একই রকম দেখতে আসলে দুটো টাস্কই। তো এরপরে আমরা এখান থেকে আরো কিছু জিনিস বোঝার চেষ্টা করেছি, যেমন এখানে বলা আছে যে ইউ শুড স্পেন্ড অ্যাবাউট 40 মিনিটস অন দিস টাস্ক। আমরা এই টাস্কে 40 মিনিট ব্যয় করতে পারবো, মানে এসে লেখাতে। আর আরেকটা লাইন ছিল এই নিচের লেখাটা, এটা আমি আপনাদের কাউকে একটু পড়তে বলছি। কে পড়বেন এই লাইনটা? আমি গতদিন পড়েছিলাম, আপনারা কেউ একজন যদি পড়েন ইনস্ট্রাকশনটা। পাপিয়া, পাপিয়া ম্যাম পড়ুন তো দেখি। আমি বলি, পাপিয়া পড়তে চাইলো, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আপনি বলুন। স্যার আপনার নাম দেখতে পাচ্ছি না, 664। ইলিয়াস ভাই, ও ইলিয়াস, ইলিয়াস আচ্ছা। হোসেন। জি জি। গিভ রিজন ইলিয়াস, হ্যাঁ। ফর ইউর আনসার, আপনার আনসারের কারণ দিন, অ্যান্ড ইনক্লুড এনি রিলেভেন্ট এক্সাম্পল, এই সম্পর্কিত কোনো উদাহরণ দিন ফর ইউর ওন নলেজ অর এক্সপিরিয়েন্স, নিজের অভিজ্ঞতা থেকে। আবার এক্সপিরিয়েন্স থেকেও, মানে নিজের অভিজ্ঞতা থেকেও দিতে পারি, আবার আমার নিজেদের নলেজ থেকেও কিন্তু দিতে পারি, তাই না? নলেজ থেকে, হ্যাঁ সরি, হ্যাঁ, হ্যাঁ নিজেদের ঠিক নলেজ আছে, থেকে বা নিজের এক্সপিরিয়েন্স থেকে। ঠিক আছে। আচ্ছা ইলিয়াস, আপনার আমাকে এই ফোন দেওয়ার কথা গ্রুপে, ছিল না? জি ইলিয়াস, আপনি আমার আমি তো সাথে ফোনে হচ্ছে কথা বলতে ফোন চাইছিলেন দেবো না? আপনার আপনার জি জি, আমি ওই যে নাম্বারটা হচ্ছে মেইলটা হারাই হারিয়ে গেছে আর ফেলছেন? কি, আমি পাইনি আর কি। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে আমি দিচ্ছি হচ্ছে আবার ওই যে আজকে। ফারজানের কাছে চাইছিলাম, তো তারপর উনি হচ্ছে রিপ্লাই করেন আর। আমি ইলিয়াসকে দিয়ে দিচ্ছি ফোন নাম্বার। আমি তো এত বলি যে জি জি, ইলিয়াস আমাকে ফোন দিল না কেন। এবং ওই ইলিয়াস যে মিনিংটা ঠিক আছে। হুম, গ্রুপে হচ্ছে না গ্রুপ বলছে যে করলে, নিজের হুম, নাম ই করে আর কি করতে, রিনেম আচ্ছা করতে, এই জন্য হচ্ছে নামটা চেঞ্জ করে দিচ্ছে আর কি। আচ্ছা, মানে নিজের নামের সাথে আইডি নাম্বারটা দিতে হবে আর কি, ও এটাই আর আচ্ছা কি, আচ্ছা, নামের সাথে আইডি ওকে, নাম্বারটা। আমি নেক্সট ক্লাসে দেখাই দিব সবাইকে। আর কয়েকজন অ্যাডমিশন বাকি আছে, তো আমি দেখাই দিব কালকে নেক্সট ক্লাসে। আর ইলিয়াসকে আমার ফোন নাম্বারটাও দিয়ে দিয়েছি। ওকে, ধন্যবাদ। সো ইলিয়াস ঠিক আছে, ইলিয়াসের বর্ণনাটা ঠিকঠাক আছে, ভেরি গুড। সো এখন এই অংশটুকু কিছু কথা বলা আছে, গিভ রিজনস ফর ইউর অ্যান্সার and include any relevant example from your own knowledge or experience. এই জায়গায় আমরা একটু ফার্দার এক্সটেন্ড করব। এক্সটেন্ড হচ্ছে আমাদের 3টা পয়েন্ট বোঝার আছে এই ধরনের একটা অংশ থেকে। যেমন এখানে আমাদের টাইম ম্যানেজমেন্ট ছিল হচ্ছে 40 মিনিটস ইন বোথ কেসেস, রাইট? 40 মিনিটস। টাস্ক, আমাদের টাস্কে 2টা অংশ আছে, একটা হচ্ছে টপিক সেন্টেন্স এবং একটা হচ্ছে কোশ্চেন লাইন, বোথ কেসেস। টপিক সেন্টেন্স
এবং হচ্ছে কোয়েশ্চেন লাইনস, এই দুটোকে আমরা কোয়েশ্চেন বলতে পারি। এটা উভয় ক্ষেত্রে প্রযোজ্য, ঠিক আছে। সো এখানেও কিন্তু তাই হয়েছে, টপিক সেন্টেন্স এবং হচ্ছে কোয়েশ্চেন লাইন আছে। তাহলে আমরা একটা নির্দিষ্ট প্যাটার্ন পাচ্ছি আমাদের এর ক্ষেত্রে, রাইট? যে প্রশ্নের একটা প্যাটার্ন পাওয়া যাচ্ছে, এই প্যাটার্ন আমরা হয়তো তাহলে অ্যান্সারটার ব্যাপারে কিছু কাজ করতে পারবো। নাও পরের অংশের দিকে আসি। সো এছাড়া আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে এই যে জায়গা থেকে আমরা দেখলাম যে এখানে কিছু পয়েন্ট আছে যে এখানে আমাদেরকে অ্যান্সার লিখতে হবে, অ্যান্সারের আবার রিজনস দিতে হবে, রিজনসের আমাদের রিলেভেন্ট এক্সাম্পল দিতে হবে রিজনের সাথে। এই এক্সাম্পলটা আমাদের হতে পারে ওন নলেজ থেকে, হতে পারে আমাদের এক্সপিরিয়েন্স থেকে। এই কথাগুলো একটু পড়ে নেওয়ার জন্য আপনাদেরকে কয়েক সেকেন্ড সময় দিচ্ছি, দিয়ে আমরা তারপর হচ্ছে স্কোরিং ক্রাইটেরিয়াকে আরেকবার দেখে আমরা রাইটিংটায় চলে যাব আজকে। ওকে, গতদিন আমরা হচ্ছে এই বিষয়টা নিয়ে কথা বলেছি যে এসেতে স্কোর কিভাবে করা হয়। আপনার রাইটিং টাস্ক টুর এসেতে 4টা এরিয়াতে আপনার এসেটাকে স্কোর করা হবে। একটা হচ্ছে টাস্ক রেসপন্স, পুরো রাইটিং এর 25% স্কোর এটার উপর ডিপেন্ড করছে। আরেকটা হচ্ছে কোহেরেন্স কোহেশন, মানে আপনার কথাবার্তার ভিতরে ধারাবাহিকতা আছে কিনা। থার্ড হচ্ছে লেক্সিক্যাল রিসোর্সেস, আপনার ভোকাবুলারি রেঞ্জ। আর লাস্ট অফ অল হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি, আপনার গ্রামারটা কেমন। তো আমরা এটা নিয়ে কথা বলছিলাম, আজকে আবার আমি আপনাদেরকে বলে দিচ্ছি, একটু টেনে আমরা একটু এগিয়ে যাচ্ছি। প্রথম অংশ আমাদের এই কোর্সের টার্গেট হচ্ছে 7.5 এর মতো রাইটিং কে টার্গেট করা। তো আমরা এটার জন্যই পার্টিকুলারলি ফোকাস করব। আপনাদের মধ্যে অনেকেই হচ্ছে 7 to 7.5 এর বেশি আসলে ডিজার্ভ করবেন, আপনারা তার থেকেও বেটার রেজাল্ট করতে পারবেন। সো তাদেরকে হচ্ছে দ্রুত এই টাস্ক গুলো বা এই টার্গেট গুলোকে ফুলফিল করতে হবে। ফুলফিল করার পরে তাদেরকে আমি আলাদা করে দেখিয়ে দিব আসলে যে আপনাদেরকে কোন কোন জায়গায় আপনারা যদি টার্গেট করেন আপনারা 8/8.5 কে অ্যাচিভ করতে পারবেন। যেহেতু আমার নিজের রাইটিং 8.5 আছে, সো আমি আপনাদেরকে ওই রিলেটেড গাইডেন্সটা দিতে পারবো আসলে। তো প্রথমত আমরা দেখি টাস্ক রেসপন্সে যে 25% মার্কস, সেটা আসলে কিসের উপরে নির্ভর করে। এটা নির্ভর করে 3টা জিনিসের উপরে। প্রথমত, মেইন পার্ট অফ দ্য প্রম্পটস আর অ্যাপ্রোপ্রিয়েটলি অ্যাড্রেস, মানেটা হচ্ছে আপনাকে প্রশ্নর অ্যান্সারটা প্রপারলি দিতে হবে। প্রশ্নের অ্যান্সার মানে হচ্ছে আমাদের রাইটিং টেস্ট 2তে অবশ্যই প্রশ্ন থাকবে, এই প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়াটাই হচ্ছে আমাদের আসলে এসে রাইটিং। আমাদের রাইটিং এর ভিতরে যেন এটার অ্যান্সারটা চলে আসে, এটাই হচ্ছে আমাদের এসে রাইটিং। সো প্রথম টার্গেটও হচ্ছে এটা। আপনি যদি প্রশ্ন কোনোটা মিস করেন বা এক্সামিনার যদি মনে করে যে হ্যাঁ 2 নম্বর প্রশ্নটার জবাব সে ঠিক মতো দিতে পারেনি, আপনি 7 তো পাবেনই না, আপনি অ্যাকচুয়ালি 5.5 লেভেলের সাথে সাথে নেমে আসবেন টাস্ক রেসপন্সের ক্ষেত্রে। যে ও যেহেতু প্রশ্নের অ্যান্সার দেয়নি, এটার মানে হচ্ছে 5.5। আসলে 5.5 এর উপরে পেতে হলে, যে কোনো স্কোর পেতে হলে আপনাকে আসলে প্রশ্নের জবাব ঠিক মতো দিতে হবে। আচ্ছা, এগুলো নিয়ে আমরা প্রশ্নে আসতেছি, কিছুক্ষণের মধ্যে আমি প্রশ্নে আসতেছি, হ্যাঁ। আপনার খেয়াল রাখেন, আপনাদের প্রশ্নগুলো আমি নিব। সো দ্বিতীয়টা হচ্ছে এ ক্লিয়ার এন্ড ডেভেলপড পজিশন ইজ প্রেজেন্টেড। লেখায় আপনি পুরো এসেটা যখন শেষ করবেন, পুরো এসেতে আপনার একটা নিজস্ব পজিশন থাকবে এবং সেটা একটা ক্লিয়ার পজিশন। পক্ষে বিপক্ষে আপনার মতে এটা ভালো খারাপ, কোন একটা নির্দিষ্ট পজিশন আপনার থাকবেই। হোয়াট ইজ ইউর ওপিনিয়ন অফ ক্রাইম ফিকশন? ওভারঅল আপনি বলতেছেন এটা কেন পপুলার হচ্ছে, কিন্তু আপনার নিজস্ব একটা পজিশন আছে, আপনার পজিশন হয়তো এটা খারাপ। সো আপনি বললেন যে পুরোটা পপুলার কেন হচ্ছে, কিন্তু স্টিল আপনার যে মতামতটা সেটা যেন পুরো এসেতে ক্লিয়ারলি বোঝা যায় যে হ্যাঁ আপনার মতে এটা খারাপ, বা আপনি বললেন এটা কেন বেড়ে যাচ্ছে এবং আপনি নিজেও এটাকে পছন্দ করছেন, সেটাও যেন শুরুতেই আপনি বলেন এবং পুরো লেখাটাতে আপনার পজিশন যেন ক্লিয়ারলি বোঝা যায়। এটা বুঝে নেন, আমি আপনাদেরকে পরে স্ট্র্যাটেজি দেখাবো যে কি স্ট্র্যাটেজিতে আমরা এটাকে ফুলফিল করব। সব ক্ষেত্রেই দেখুন, ডু ইউ থিঙ্ক দিস ইজ আ পজিটিভ আর নেগেটিভ সিচুয়েশন?
আপনার মতে কোন একটা পয়েন্ট থাকবে, আপনার মতে হয় অর আছে যেহেতু, আপনার মতে এটা পজিটিভ অথবা নেগেটিভ, আপনার এই পজিশনটাই পুরো রাইটিং এ যেন ক্লিয়ারলি বোঝা যায়। a clear and developed position in your present even if the question, যদি কোশ্চেন এমনকি আপনার পজিশন কথা এরকম স্পষ্টভাবে নাও জানতে চায়, সাধারণত জানতে চাইবে, যদি নাও জানতে চায় স্টিল আপনি বলবেন আপনার পজিশন কি। হয়তো আপনাকে জিজ্ঞেস করলো এটার অ্যাডভান্টেজ কি আর ডিসঅ্যাডভান্টেজ কি, আপনি এটাকে ভালো খারাপ মনে করছেন কিনা হয়তো জানতে চাইলই না, স্টিল আপনি নিজের পজিশনটা ক্লিয়ারলি মেনশন করবেন যে আমার মতে এটা আসলে ভালো, আমার মতে এটা আসলে খারাপ। এটাই হচ্ছে ক্লিয়ার অ্যান্ড ডেভেলপ পজিশন। লজিক বা মেইন আইডিয়া যেগুলো দেবেন, অর্থাৎ অ্যান্সারের জন্য আপনি যে আইডিয়া দেবেন, আপনার আইডিয়াকে অবশ্যই এক্সটেন্ড করতে হবে, সংক্ষিপ্তে মানে আইডিয়া দেবেন না, এক্সটেন্ড করবেন এবং সাপোর্টও করবেন। সাপোর্ট মানে এক্সাম্পল দেয়া। তবে কিছু ভুল হয়ে থাকতে পারে, যেমন ওভার জেনারেশন হয়ে থাকতে পারে, ল্যাক অফ ফোকাস হয়ে থাকতে পারে, বা ল্যাক অফ প্রিসিশন হতে পারে। আপনাকে এই ভুলগুলোকে এড়াতে হবে। এটার ব্যাপারে গতদিন আমি বলছিলাম, এই ভুলগুলোর ব্যাপারে আলোচনা আজকে আমরা করব না, এটার উপর আমার একটা ভিডিও আছে, এরর্স। একটা একটা সেকেন্ড আমি একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, জাস্ট আ সেকেন্ড প্লিজ। তো যাক, আমি যেটা বলছিলাম আর কি, আমি বলছিলাম যে আপনাদেরকে আজকের এই সেশন আমরা পরবর্তীতে এটা আলোচনা করব এরর্স গুলো নিয়ে। আজকে আমরা শুধুমাত্র এই অংশটুকু পর্যন্ত শুধু ফোকাস করি, যে আমাদেরকে মেইন আইডিয়া গুলোকে এক্সটেন্ড এবং সাপোর্ট করতে হবে। এই ভুলগুলো একটু হলেও আপনাদের স্কোর 7 থাকতে পারে। এই ভুলগুলো নিয়ে আমরা ডিটেল আলোচনা আমাদের কোর্সের পরের অংশের দিকে আছে, শেষের অংশের দিকে আসলে আছে। এগুলোর উপর আমার ভিডিও আছে, ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করে দেওয়া যাবে। তারপর আমরা কোহেরেন্স কোয়েশনের দিকে যাব, বাট তার আগে আমি আপনাদের একটু প্রশ্ন নিয়ে নিব। ঠিক আছে, প্রশ্ন করতে চাচ্ছিলেন অনেকেই। বাকিরা সবাই একটু এগুলো দেখতে থাকুন, আমি আপনাদেরকে যার যারা হাত তুলেছেন তাদের মধ্যে থেকে কিছু প্রশ্ন নিচ্ছি। হাত তুলেছেন ফয়সাল মোমিন। হ্যাঁ, ফয়সাল, আনমিউট করুন স্যার। জি, আসসালামু আলাইকুম। ওয়েলকাম স্যার, প্রশ্ন আছে? জি, আপনি জি, বোধহয় আজকে আসসালামু আলাইকুম প্রথম স্যার। নাকি? আপনি সবাই, কি প্রথম জি, জি, আজকে? জি, ও জি, আচ্ছা, হ্যাঁ আমি বলুন। প্রথম আজকে জয়েন করলাম। তো আচ্ছা, স্বভাবতই আমি আসলে এখন বেশি কঠিন এক্স্যাক্টলি লাগতেছে ধরতে পার কথাবার্তা আমাদের? না, কোথাও বেশি কঠিন না। একটু যদি মানে প্রিভিয়াস ডে যদি ক্লাসটা হ্যাঁ মানে হ্যাঁ, পেতাম তাহলে হয়তোবা মানে ধরে ফেলতে পারতাম। বাট ওকে, আচ্ছা, ইটস আমি ওকে। আমি আরেকটু ওয়াটার ডাউন করে বলছি, সমস্যা নেই। বেশি প্রবলেম জি, জি, হলে শিওর। বলেন আমাকে। আমি কি যে লাস্ট হ্যাঁ, এবার ক্লাসের আর আর কোনো কোন প্রশ্ন রেকর্ডিং আছে কিছু ফয়সাল? পাবো? হ্যাঁ হ্যাঁ না, হ্যাঁ, না। আপনারা পাবেন, পাবেন জি, জি, পাবেন। জি। লাস্ট ক্লাসগুলোর রেকর্ডিং গুলো আপনারা পাবেন। আমরা হচ্ছে মানে একটু প্র্যাকটিস ওয়েতে এগিয়ে যাচ্ছি। রোজার মাসে আচ্ছা, আমাদের ক্লাসগুলো আমরা 1 ঘন্টা করে নিচ্ছি, তো আর বেশি স্ট্রেস দিচ্ছি না। তো রোজা শেষ হলেই আমাদের হচ্ছে ফুল ফর্মের, আমাদের 10টা থেকে ক্লাস শুরু হবে 11:30 পর্যন্ত। তো তখন আপনি দেখবেন যে হ্যাঁ, আপনি একটা তখন আমাদের ওই সবগুলো কন্টেন্টই রেডিও থাকবে। আর আমাদের একটু লোকবল এই মুহূর্তে কম আছে, রোজার সময় আমাদের হচ্ছে মানে অ্যাডমিনের অধিকাংশকে আমরা ছুটি দিই, তারা জি। নেয় আর কি। সো ওই জন্য আমাদের একটু প্রবলেম হচ্ছে। রোজার পরে আপনি মানে ফুল ফ্রেমে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে থাকবেন, ফেসবুকে প্র্যাকটিস চলতে থাকবে, আপনাদের এক্সট্রা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে স্পিকিং প্র্যাকটিসের জন্য। তো দেখবেন তখন তখন আপনার কোনো প্রবলেমই হচ্ছে না। জি, হুম, আমি তো বোধহয় খুব বেশি কিছু মিস করিনি, তাই না? গত না ক্লাসে না মনে হয় না খুব না, বেশি। আমি আপনাকে কাভার করিয়ে দেবো, সমস্যা নেই। ওকে, ওকে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। জি, আসসালামু আলাইকুম। অনন্যর প্রশ্ন আছে, অনন্য স্যার বলুন। স্যার, আমি জিজ্ঞেস করতেছিলাম মানে আমরা তো প্র্যাকটিস করব হচ্ছে ক্যামব্রিজের 15 থেকে 19 পর্যন্ত। তো পরীক্ষার মধ্যে কি 19 পর্যন্ত, প্রশ্ন, জি। যে কোশ্চেন গুলো আসবে রাইটিং এর, সেগুলো কি হুবহু অমল বইয়ের করার বইয়ের মতো হবে নাকি একটু ই থাকে, বা যে প্রিভিয়াস অনন্য, আমি কোশ্চেন গুলো আপনাকে, আছে আইএলটিএস হ্যাঁ, এর, সেই কোশ্চেন গুলো সলভ করলে হবে রিপিট কিনা? হওয়ার চান্স আছে কিনা? জি স্যার। আমি আপনাকে নিশ্চিত গ্যারান্টি দিয়ে বলতেছি যে আপনি যদি
15 থেকে 19 পর্যন্ত প্র্যাকটিস করেন, ফাইনাল এক্সামে ইনশাল্লাহ আপনার কোনো প্রশ্ন কমন পড়বে না। তাহলে অনন্য হচ্ছে দুঃখের চেটে মিট করে ফেলছে। মানে পয়েন্ট হচ্ছে যে রাইটিং টেস্ট কোশ্চেন কখনোই রিপিট হয় না, আসলে কোশ্চেন কোনোভাবে এটা আসলে কমন পড়ে না, বাট কিছু প্যাটার্ন আছে, স্কোরিং ক্রাইটেরিয়ন আছে, ওগুলো আমরা দেখে নিতে পারি। কেমব্রিজ 15 থেকে 19 পর্যন্ত এই লেটেস্ট বইগুলো আমরা প্র্যাকটিস করছি এই জন্যই যে আমরা প্যাটার্নটা ধরার চেষ্টা করবো যে কি ধরনের কোশ্চেন আসলে আসে। মূলত আমরা আহ মাছ ধরা আসলে শিখতেছি। সো আমি আপনাদেরকে মাছ স্যাম্পল দিব না রান্না করার জন্য, মাছ ধরা শিখবো। তারপরে যে ধরনের মাছ ঘুরুক না কেন আপনি আসলে ধরে ফেলতে পারবেন। হুম। শুধু তাই না, আমি আপনাদেরকে আরেকটু মানে একটু গর্ব করে আরেকটা জিনিস বলি। সেটা হচ্ছে আমি আপনাদেরকে রাইটিং এর জন্য যে প্রসেসটা শেখাবো আইএলটিএস এ, সেটা শুধু আইএলটিএস না, আপনারা পরবর্তীতে যখন বিদেশে গিয়ে একাডেমিক পারপাসে রিসার্চ কিংবা আপনারা হচ্ছে ধরুন টেস্টিমোনিয়ালস লিখতে যাচ্ছেন, হ্যাঁ, স্টেটমেন্টস লিখতে যাচ্ছেন, অফিসিয়াল পারপাসে আপনারা কন্টেন্ট ক্রিয়েট করতে যাচ্ছেন, সবসময় আপনারা দেখতে পাবেন যে যে স্টাইল আমি আপনাদেরকে এখানে শিখিয়ে দেবো, যে কলোকেশনস আমি শিখিয়ে দেবো, সারা জীবন এটা আপনাদের কাজে লাগবে। হুম। Provided that I personally was a teacher in I was a lecturer in English department. So ওইখানে আমি যেই টেকনিক্স গুলো আসলে পিক আপ করেছি, সেই জিনিসগুলোকেও আমি আসলে এখানে ইনক্লুড করি আমার এই রাইটিং এর অংশের ট্রেনিং এর জন্য। সো সারা জীবন এটা আপনাদের আসলে কাজে লাগবে। বাকির একটু এই অংশটুকু দেখে নেন, আমি আরাফাত আর লোপার প্রশ্নগুলো নিয়ে নিচ্ছি। আরাফাত স্যার বলুন। স্যার 2025 সালে নাকি কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে, এটা মানে এরকম কিছুটা হচ্ছে চেঞ্জ হয়েছে, মানে জানুয়ারিতে চেঞ্জ হয়েছে এবং মার্চেও কিছুটা চেঞ্জ কোশ্চেন গুলো হয়েছে। কিরকম কিরকম চেঞ্জ হবে, মানে এখন আপনার যেগুলো দেখাইতেছেন এরকম সেম থাকবে নাকি আলাদা? না, এগুলাই চেঞ্জ হয়েছে আর কি, এগুলাই চেঞ্জ হওয়ার পরের ভার্সনই আমি আপনাদের আসলে পড়াচ্ছি। সো চেঞ্জটা মূলত ভালোতে হয়েছে। ভালোটা বলতে কি, এখন আর আরাফাত ওই যে ধরুন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বিভিন্ন ক্যাটাগরিতে আলাদা করা যেত, এখনো আপনারা, যে জন্য আমি আপনাদের বলি যে কোর্স শুরু করার পর ইউটিউব দেখা বন্ধ করে দেবেন, কারণ ইউটিউবে দেখবেন এখনো পুরোনো স্টাইলের কোশ্চেন শেখাবে আপনাদেরকে, যে এরকম কোশ্চেনকে কিভাবে লিখতে হয়, ওরকম কোশ্চেনকে কিভাবে লিখতে হয়। এখন আর কোশ্চেন ওয়াইজ কোনো ক্যাটাগরি করা যায় না, দেয়ার ইজ নো ক্যাটাগরি। সো এখন হচ্ছে প্রশ্নের ভিতরে ওয়াই ডু ইউ থিঙ্ক দিস বুকস অ্যান্ড টিভি শোস আর পপুলার, হ্যাঁ, এরকম একটা প্রশ্ন করে দিল, প্রশ্নের অ্যান্সার আমাদের দিতে হচ্ছে। তো অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ রিজন সলিউশন ক্যাটাগরাইজ করে করা যায় না, এটা একটা পার্থক্য। আর দ্বিতীয় যে পার্থক্যটা 2025 সালে বেশি এসেছে, সেটা আসলে কোশ্চেনের না, সেটা মূলত স্কোরিং অ্যাসেসমেন্টের, মানে এক্সামিনাররা এখন স্কোরটা কিভাবে দিচ্ছে সেটার পরিবর্তন আসলে বেশি এসেছে। আমি আপনাদেরকে আসলে ওই অংশে বেশি ফোকাস করছি, যে স্কোরিংটা আগে আসলে ঠিক এইভাবে করতো না। তো এখন আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি মোটামুটি এটাই আপনাদের মিনিমাম সেপ্টেম্বর পর্যন্ত এইভাবেই ঠিক থাকবে। সেপ্টেম্বরের পরে প্রতি বছরই আসলে সেপ্টেম্বরের পরে কিছুটা চেঞ্জ আসে, জানুয়ারির দিকে একটা চেঞ্জ আসে, সেপ্টেম্বরের দিকে আরেকটা চেঞ্জ আসে। তো সেপ্টেম্বরের আগে আপনারা যদি আইএলটিএস পরীক্ষা দেন আপনাদের আর কোনো টেনশন নাই। আরাফাতের প্রশ্ন বোধহয় একটু বাকি আছে, আরাফাত বলুন। স্যার আমাদেরকে একটা বিফোর এন্ড আফটার কোশ্চেন প্যাটার্ন দেখাইলে ভালো, মানে পার্থক্যটা আরো শুনতে ভালোভাবে পাচ্ছি না বুঝা আরাফাত, যায়। আরেকটু জোরে, আরেকটু জোরে। স্যার বিফোর এন্ড আফটার কোশ্চেন প্যাটার্ন দেখাইলে ভালো হতো, মানে আমি এখনো কোশ্চেন কনফিউজ। এটা সামনের ক্লাসগুলোতে আসবে, এটা সামনের ক্লাসগুলোতে আসবে। আর কোশ্চেন প্যাটার্নের চাইতে ওই যে যেটা আমি বললাম যে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে স্কোরিং ক্রাইটেরিয়াটা বেশি চেঞ্জ হয়েছে, যে কিভাবে স্কোর করে। তো এটার দিকে আপনি একটু মনোযোগ দেন, এটা আপনাদের আসলে লং রানে কাজে লাগবে। হ্যাঁ, রয় আনমিউট করুন। জি। স্যার ভালো আছেন? জি ভালো আছি। কেমন আছেন? লোপা বোধহয়, ভালো। তাই না? হ্যাঁ। জি হ্যাঁ জি স্যার। বলুন। আপনি যে ওই যে একটু আগে একটা প্রশ্নের ব্যাপারে বললেন যে যে কোনো একটা সাইড নিতে হবে, হয়তো পজিটিভ বা নেগেটিভ। জি জি, পজিশন নেই আর কি, হ্যাঁ। তা এখন স্যার ধরেন আপনি যদি একটু প্রশ্নটা কাইন্ডলি আনেন, আমি একটু বলতে ভালো হয়। ধরেন এই প্রশ্নেই ধরেন একটা পজিটিভ সাইড তো আছে, তার মধ্যে একটা হুম হুম। নেগেটিভ সাইডও। এখন যদি আমি দুটাই আচ্ছা, লিখতে এই প্রশ্নটা, হ্যাঁ এই দেন আমার প্রশ্নটা, তাই না? হ্যাঁ, পজিটিভ নেগেটিভ, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ধরেন স্যার এখানে তো পজিটিভ সাইডও আছে আবার ওই একটা নেগেটিভ সাইডও আছে, তো আমি কি দুটো নিয়ে হুম। লিখতে পারবো, যে কোনো একটা সাইডে আমার যেতেই হবে?
যে কোনো একটা সাইডে যাওয়াটা ভালো হবে, কারণ আমাদের সময় কম থাকবে। তো তো অত বড় করে আমরা আসলে লিখতে পারবো না লোপা, কারণ যদি আপনি চিন্তা করেন পজিটিভ নেগেটিভ দুইটাই লিখবো, তাহলে আপনার কিন্তু এইটাও একটা প্যারাগ্রাফে লিখতে হবে, এখানেও একটু লিখতে হবে, এইটাও আবার লিখতে হবে, এত সময় পাবেন না, তাই না? বুঝছি স্যার। লেখা স্যার, খারাপ হবে, দরকার কি? যে মানে আইডিয়া জেনারেট হবে না, মানে বেশি পয়েন্ট বের করা যায় না, অনেক সময় প্রবলেম দেখা যায়, এই জন্য জিজ্ঞেস করলাম। হুম। হ্যাঁ, তাহলে যে কোনো একটা লিখে দিন আর কি, তাহলেই হবে। তো ওইটা সমস্যা নেই। আর আমি তো আপনাদেরকে আরো এক্সারসাইজ করাবো আসলে। এই যে আইডিয়া যে আসে না, এটা কিন্তু চিরায়ত বাংলার ঐতিহ্য, যে আমরা কিন্তু আইডিয়াটা কম আসে আমাদের। সো এটার জন্য আমার বেশ কিছু নোটস আছে, যে নোটস গুলো দিয়ে আমি আপনাদের কিছু এক্সারসাইজ করাবো, করে করে আমরা আসলে আমাদের আইডিয়া গুলো জেনারেট করার জন্য আলাদা আরো কিছু আমরা প্র্যাকটিস করব সামনে। তো সুন্দর কিছু প্রশ্ন ছিল, আমার মনে হয় আমরা মোটামুটি বুঝতে পারলাম। এবার হচ্ছে পরের অংশ, কোহেরেন্স এবং কোহিশন জিনিসটা আসলে কি। কোহেরেন্স এবং কোহেশন হচ্ছে ধারাবাহিকতা। আমাদের লেখাটার ভিতর যেন একটা ধারাবাহিকতা থাকে, আমাদের প্রথম কথা থেকে শেষ কথা পর্যন্ত আমাদের যেন মোটামুটি অর্গানাইজড ওয়েতে থাকে, লজিক্যাল অর্গানাইজড। তো ক্লিয়ার একটা ধারাবাহিকতা থাকবে। আমরা লজিক্যাল অর্গানাইজের একটা উদাহরণ গতদিন দেখেছিলাম, আজকে আমি আবার একটু দেখাবো আপনাদেরকে। তো ক্লিয়ার আমাদের যেন একটা লজিক্যাল অর্গানাইজ হয়, আর হচ্ছে কোহেসিভ ডিভাইসেস আমাদের যেন থাকে। কোহেসিভ ডিভাইসটা আপনাদের আস্তে আস্তে একটু পড়াতে হবে, আমি আজকে একটু সংক্ষেপে আপনাদেরকে বুঝিয়ে দেব। রেফারেন্স সাবস্টিটিউশন রিলেটেড কোহেসিভ ডিভাইসেস, কোহেসিভ ডিভাইস গুলোর উদাহরণস্বরূপ আমি একটু ছোট করে আপনাদের দেখাচ্ছি। লজিক্যালি অর্গানাইজেশনের গতদিন আমরা এই প্র্যাকটিসটা করেছি, যারা গত ক্লাস করেনি তাদের জন্য আবার আমরা এটা দেখাচ্ছি। আর নিচে কোহেসিভ ডিভাইস আমি দেখাচ্ছি। তাকে কোহেসিভ ডিভাইস দেখানি। কোহেসিভ ডিভাইস হচ্ছে, ধরুন আপনি যখন কথাটা শুরু করলেন, লজিকটা শুরু করছেন, ফার্স্ট অফ অল, টু স্টার্ট উইথ, টু বিগিন উইথ, হ্যাঁ, মোর ওভার, এই কথাগুলো লিখতেছেন, এটা হচ্ছে আপনার কানেকটিভস, তাই না? কানেকটিভ ওয়ার্ডস। তো এটা দিয়ে আমরা শুরু করতে পারি। রেফারেন্স হচ্ছে আপনি একটু উদাহরণ দিচ্ছেন, তো উদাহরণ দেওয়ার সময় আপনি ফর এক্সাম্পল, ফর ইনস্ট্যান্স, এই কথাগুলো বললেন, এগুলো হচ্ছে রেফারেন্স। সাবস্টিটিউশন হচ্ছে প্রোনাউন ইউজ করা ঠিকঠাক মতো। যেমন আপনি লিখলেন প্লাস্টিকস হ্যাভ মেনি ইউজেস, প্লাস্টিকস আর কোয়াইট চিপ টু। পরের অংশে প্লাস্টিকস না লিখে আপনি বললেন দিস আইটেমস আর কোয়াইট চিপ টু। এই দিস আইটেমস কথাটা আসলে প্রোনাউন ফ্রেজ, কার জন্য? প্লাস্টিকের বদলে। তাহলে আপনার রিপিটেশন হলো না, আবার আপনি পরের কথার সাথে আগের কথার একটা কানেকশন তৈরি করলেন। খুব সোজা জিনিস কিন্তু, তাই না? জাস্ট খেয়াল করা আর কি। প্লাস্টিকস হ্যাভ মেনি ইউজেস, দিস আইটেমস আর কোয়াইট চিপ টু। এই দিজ আইটেমস কথাটা দিয়ে আপনি এটার সাথে একটা সাবস্টিটিউট করলেন এবং কোহেশন ইমপ্রুভ করলেন। এবার আমরা একটু লজিক্যাল অর্গানাইজেশনের ক্ষেত্রে এই অংশটুকু একটু দেখি। লজিক্যাল অর্গানাইজ হচ্ছে এই লাইনগুলো এলোমেলো ভাবে আছে, এটা ঠিক গল্পটা ক্রিয়েট হয়নি, ধারাবাহিকতাটা নাই, রাইট? বাক্যগুলো কাহিনী ধারাবাহিকতাটা নাই। সবাই একটু খেয়াল করুন, গতদিন আপনারা এটা করেছেন, আজকে এবার আপনারা একটু করবেন। চ্যাট বক্সে আপনারা সবাই একটু শেয়ার করবেন আপনাদের মতো। এটাকে যদি আমি রিঅ্যারেঞ্জ করি, গল্পটাকে আগে কোন লাইন এবং পরে কোন লাইনকে আমাদের দিতে হবে, আমি একটা ক্লু আপনাদের দিয়ে দিতে পারি। এখানে সম্ভবত আমাদের শুরুতে আসবে হচ্ছে 3 নম্বরটা, তারপরে কি হবে? 3-এর পরে কি হবে, এটা আপনাদেরকে এখন চ্যাট বক্সে লিখতে হবে। চ্যাট বক্সটা এই মুহূর্তে অফ আছে, এখন আমি অন করতে যাচ্ছি। অন করার পর আপনাদেরকে লিখতে হবে। তো খেয়াল করে দেখুন, এক হচ্ছে দ্য বয় ওয়াজ দেন স্টাডিং ফর দ্য এক্সাম। 2, only there the boy learned that he has an exam tomorrow. The boy arrived at the school late. The boy was worried but patient. এখানে একটা রিঅ্যারেঞ্জ করার দরকার, কোনটা আগে কোনটা পরে হবে। চ্যাট বক্সে আপনারা এবার হচ্ছে 30 সেকেন্ড সময় পাবেন রিঅ্যারেঞ্জ করে লেখার জন্য। 3-এর পরে শুধু লাইনগুলো লিখতে হবে না, 3-এর পরে ধরুন 3-এর পরে 4, 4-এর পরে 2, 2-এর পরে 1, এভাবে আর কি ঘুরায় লেখা, এই কাজটুকু করা। আর 30 সেকেন্ড টাইম আপনারা চ্যাট বক্সে লিখবেন। চ্যাট বক্সে আপনারা যখন টেক্সটটা করছেন, আপনারা লিখবেন হচ্ছে মিটিং গ্রুপ চ্যাট, মানে সবাই আমরা যেন দেখি। মিটিং গ্রুপ চ্যাটে 30 সেকেন্ডের জন্য চ্যাট বক্সটা ওপেন হচ্ছে। রেডি, স্টেডি, গো। সবাই একটু চ্যাট বক্সে লেখার চেষ্টা করবো কিভাবে এটা অর্গানাইজ হবে।
আরিফ ভাই সাকিব ডিরেক্ট মেসেজ হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে। ইলিয়াস 8 4 3 2 1 0। এটাই হচ্ছে লজিক্যাল অর্গানাইজেশন। ওকে, লজিক্যাল অর্গানাইজ হচ্ছে এই জিনিসটাই, অর্থাৎ আমরা কোন কথাটাকে আগে কোন কথাটাকে পরে লিখবো তার মধ্যে একটা আমাদের কি থাকতে হবে, ধারাবাহিকতা থাকতে হবে আসলে। এটাই লজিক্যাল অর্গানাইজ। এই জিনিসটার উপর প্র্যাকটিস আমাদের করতে হবে, বাট এটা 7 পড়ার জন্য খুব জরুরি একটা ফিচার। তো কোহেরেন্স কোয়েশ্চন টাস্ক রেসপন্সের পরে পরবর্তী যে অংশটুকু সেটা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্সেস, ভোকাবুলারি রিসোর্সেস। লেক্সিক্যাল রিসোর্সেস এর ক্ষেত্রে স্কোর তোলার জন্য কি কি জিনিসের উপর ওরা ফোকাস করছে? প্রথম ফোকাস হচ্ছে আপনাকে রেঞ্জ অফ ভোকাবুলারিস। রেঞ্জ অফ ভোকাবুলারিস, ও আচ্ছা, ওটার অ্যান্সার আমি দিইনি আপনাদেরকে, রাইট? আচ্ছা ঠিক আছে, অ্যান্সারটা দিয়ে নিচ্ছি। এখানে অ্যান্সারটা হচ্ছে এরকম, এখানে অ্যান্সারটা হচ্ছে সবার আগে অবভিয়াসলি 3 বসবে। দ্য বয় অ্যারাইভড এট দ্য স্কুল লেট, দেন হচ্ছে 2। অনলি দেয়ার he learned that he has an exam tomorrow, ওখানে গিয়ে সে জানতে পারলো যে তার কালকে একটা এক্সাম আছে। 4, the boy was worried but patient, এবং লাস্ট 1, the boy was then studying for the exam। এটা হচ্ছে ফিনিশিং আসলো। এখন কেউ কেউ ভাবতে পারেন 4-এর আগে 1 বসবে কিনা। হুম, 4-এর আগে যদি 1 দেন, একটা একটু ফিনিশিং এর টাইপের, মানে এরপরে কাহিনী শেষ। তাই তারপরে আবার যদি আপনি দেখেন ওরিড অ্যান্ড পেশেন্ট, এটা মনে হবে যে আরেকটা কাহিনী শুরু হচ্ছে। সো এই জন্য 1 আসলে আমাদের শেষে আসবে, কারণ এখানে আমাদের কাহিনীটা একটা কনক্লুশনের দিকে চলে আসলো। 3 2 4 1 হচ্ছে আমাদের জন্য প্রপার একটা ফলো। সবাই আশা করি ঠিক আছে। সাজেদুল জান থেকে 3 4, 3-এর পর 4 দিব। 3 হচ্ছে দ্য বয়ারে, দ্য বয় ওরিড বা পেশেন্ট। স্কুলে আসা মাত্র ওরিড হলো কেন সাজেদুল? আসা মাত্র ওরিড হয়ে যাবে? আসা মাত্র ওরিড হলে কেন? ওরিড হওয়ার জন্য তো কোনো একটা কাহিনী লাগবে। কাহিনীটা হচ্ছে ও জানলো যে এক্সাম আছে টুমরো। এই হচ্ছে আমাদের প্রসেস, লজিক্যাল অর্গানাইজেশন। ওকে, ঠিক আছে। তো এবার আমরা হচ্ছি রেঞ্জ অফ ভোকাবুলারি। না, রেঞ্জ অফ ভোকাবুলারি মানে হচ্ছে, এটা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স আমাদের 7 পড়ার জন্য প্রথম টার্গেট, 3টা টার্গেটের প্রথম টার্গেট। রেঞ্জ অফ ভোকাবুলারি, রেঞ্জ অফ ভোকাবুলারি মানে হচ্ছে লেস রিপিটেশন, রিপিটেশন যেন আমাদের কম হয়, এটা হচ্ছে প্রথম টার্গেট। সেকেন্ড, লেস কমন আইটেমস, ইডিয়মস। লেস কমন ভোকাবুলারি এবং ইডিয়মস আমাদেরকে ইউজ করার চেষ্টা করতে হবে। এটা একটু উদাহরণ দিই। রিচ হচ্ছে একটা কমন শব্দ। রিচের একটা সিনোনিম আপনারা চ্যাট বক্স আবার লেখেন তো দেখি। মিটিং গ্রুপ চ্যাট অন করে দিলাম। কারো মাথায় আছে কিছু রিচের কোনো সিনোনিম? যা মাথায় আসে লিখেন, না লিখলে সমস্যা নেই, আমি দিয়ে দিচ্ছি এখন। 10 সেকেন্ড সময়। ওয়েলদি, গুড, ভেরি হাই। ওকে, টাইম শেষ, মিলিয়ে আচ্ছা ওকে। তো রিচের একটা সিনোনিম হচ্ছে ওয়েলদি। এটা মোটামুটি কমন শব্দ ওয়েলদি, তাও আমাদের পরিচিত। আরেকটা শব্দ হচ্ছে অ্যাফ্লুয়েন্ট, এটা হচ্ছে লেস কমন। এটা আপনারা কিন্তু খুব একটা অনেকেই শুনি না বা আমরা ইউজ করতে দেখি না। তো এই জন্য এটা হচ্ছে আমাদের একটা লেস কমন ভোকাবুলারি। আমাদের কিছু লেস কমন ভোকাবুলারি ইউজ করতে হবে, এটা হচ্ছে লেক্সিক্যাল রিসোর্সের ক্ষেত্রে আমাদের একটা টার্গেট। 3 নম্বর টার্গেট হচ্ছে মিনিমাম স্পেলিং এরর। স্পেলিং এরর যতটা কম করা যায় আর কি। 7 পাওয়ার জন্য এটা হচ্ছে আপনাদের একটা টার্গেট, খুব বেশি কিছু না। লেক্সিক্যাল রিসোর্সে এই হচ্ছে আমাদের মোটামুটি টার্গেট। সো আমাদের রেঞ্জ অফ ভোকাবুলারি ইউজ করতে হবে, রিপিটেশন কম করতে হবে, কিছু আমাদের লেস কমন আইটেমস ইউজ করতে হবে।
রেঞ্জ অফ ভোকাবুলারি মানে আপনার হচ্ছে একই শব্দের বিভিন্ন ধরনের সিনোনিম জানা, হ্যাঁ। আহ, একই শব্দ বারবার ইউজ করলাম সেটা না করা আসলে, এই জিনিসটা হচ্ছে আমাদের লেস কমন ভোকাবুলারি। এটাই হচ্ছে আমাদের মানে রেঞ্জ অফ ভোকাবুলারি ইউজ করা। তো লেক্সিক্যাল রিসোর্স এটা আসলে আমাদের প্র্যাকটিস করে ইমপ্রুভ করতে হবে। এটার জন্য আমি আপনাদের ভোকাবুলারির নোট দিব। না না আকাশ, নোট করতে হবে না, নোট করতে হবে না। আমি এই আজকে যা যা লিখতেছি আকাশ, আমি পুরোটাই আর কি তোমাদেরকে, এই যে এই মুহূর্তে যা যা লিখতেছি সবই আমি তোমাদেরকে আসলে পিডিএফ আকারে দিয়ে দেবো। ডোন্ট ওয়ারি, নোট করার একদম দরকার নেই, ঠিক আছে? কারণ নোট করার দরকার নেই, জাস্ট আপনারা মনোযোগ দিয়ে আমার সাথে থাকুন, বোঝার চেষ্টা করুন এবং প্রশ্ন করুন। কোনো প্রশ্ন আসলে আপনারা চ্যাট বক্সে লিখেন বা হাত তুলে আমাকে প্রশ্ন করুন। প্রশ্ন করাটা খুব জরুরি, প্রশ্ন করলে আপনাদের মনে থাকবে। আচ্ছা, লাস্ট যে পয়েন্টটা সেটা হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসিতে 25% ডিরেক্ট স্কোর, 25 ভাগ স্কোর সরাসরি আসলে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসিতে। প্রথম যে জিনিসটা চাই সেটা হচ্ছে ভেরিয়েশন অফ সেন্টেন্স স্ট্রাকচারস। ভেরিয়েশন অফ সেন্টেন্স স্ট্রাকচারস, ভেরিয়েশন অফ সেন্টেন্স স্ট্রাকচার মানে আপনার সব লাইন যেন দেখতে একই রকম মনে না হয়। হুম দ্বিতীয়ত হচ্ছে ভ্যারাইটি অফ, যেটাও ভেরিয়েশনের আরেকটা সিনোনিমি, ভ্যারাইটি অফ কমপ্লেক্স সেন্টেন্সেস। বেশ কিছু কমপ্লেক্স সেন্টেন্সেস আপনাদের লিখতে হবে। 7-এর উপরে যদি আপনারা পেতে চান, 6.5-এর উপরে যদি আপনারা পেতে চান, 50% or more sentences should be complex. কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার আপনার লেখা উচিত যদি আপনি 6.5-এর উপরে পেতে চান, ঠিক আছে? 6.5-এর উপরে পেতে চাইতে গেলেই আপনার 50 ভাগের বেশি রাইটিং এর সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স হবে, এবং একই রকম কমপ্লেক্স সেন্টেন্স হলেও হবে না, ভ্যারাইটি ইউজ করতে হবে। এই জিনিসটার উপর আপনাদের সরাসরি একটা ক্লাস আছে আমাদের, কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার। আমি সেখানে আপনাদের শর্টকাটে কিছু কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার শেখাবো যেগুলো আপনারা ইউজ করতে পারেন, কিন্তু তারপরেও আমি আপনাদের বলবো গ্রামারের কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার ইউজ করা বা গ্রামারের ভুল কমানোর জন্য যাদের গ্রামার রিলেটেড প্রবলেম আছে বলে মনে হচ্ছে, আমি অ্যাডমিনদেরকে বলেছিলাম আপনাকে অবশ্যই শেয়ার করতে, আজকে নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করবে। সেটা হচ্ছে আপনাদের লেভেল অ্যাসেসমেন্ট একটা টেস্ট। গ্রামারে যদি কিছু দুর্বলতা থাকে আপনাদের কিন্তু প্রি আইএলটিএস কোর্স, আমাদের আর একটা যেটা কোর্স আছে 2025 টাকার, তো প্রি আইএলটিএস এর 1 মাসের ওই কোর্সটা করে ফেলটা খুবই ভালো একটা আইডিয়া হবে। সো এটা একটু আপনার মাথায় রাখবেন যে প্রি আইএলটিএস কোর্সটা আপনাদের কিন্তু করে ফেলাটা একটা আইডিয়া হবে যদি গ্রামারে আপনারা একদম ক্লিয়ার হয়ে যেতে চান। এটা নিয়ে আপনারা একটু অ্যাডমিনদের সাথে কথা বলে নিন। ওকে, ভ্যারাইটি অফ কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার আপনার 50%-এর বেশি আপনাদের কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার হতে হবে, ক্লাস 8-এর উপরে ট্রেনিং থাকবে আপনাদের। লাস্ট সেটা হচ্ছে মিনিমাম গ্রামাটিক্যাল এরর্স। গ্রামাটিক্যাল এরর্স এর ঝামেলাটা হচ্ছে যে গ্রামাটিক্যাল এরর শুধুমাত্র আপনার যে 25%-এর উপরে স্কোর ফেলে তা না, আপনার যদি সেন্টেন্সটা গ্রামাটিক্যাল এরর হয় তাহলে মানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বড় সড়ো ভুল যেগুলো হয় ওই সেন্টেন্স পুরাটা ওরা হচ্ছে কেটে দেবে। এতে শুধু গ্রামারে যে 25% মার্কস কাটা যাচ্ছে তা না, ওই বাক্যে ইউজ করা লেস কমন ভোকাবুলারি গুলোও আসলে বাদ যাবে হিসেব থেকে, এবং ওই সেন্টেন্সে আপনি যদি ধরুন ইলাবোরেট করে থাকেন বা কোহেশনের জন্য ইম্পর্টেন্ট হয়ে থাকে সেটাও আসলে বাদ যায়। সো গ্রামাটিক্যাল এরর আপনার পুরো রাইটিংটাকে দুর্বল করে ফেলে। তো এই জন্য আপনাদের গ্রামারটা কিন্তু ঠিক করে ফেলতে হবে। সো গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি, এটাতে 25 মার্কস আমরা দেখতে পাচ্ছি। ভেরিয়েশন অফ সেন্টেন্স স্ট্রাকচার আমাদের লাগবে, কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচার আমাদের কিছু ইউজ করতে হবে, আর হচ্ছে মিনিমাম গ্রামাটিক্যাল এরর্স আমাদের আসলে আমরা এফোর্ড করতে পারবো। তো এইবার আপনারা এই দুটো অংশ একটু আপনারা দেখবেন, দেখার পরে আমি আপনাদেরকে একটা স্যাম্পল এসে আসলে দেখাতে যাচ্ছি যে স্যাম্পল একটা রাইটিং কেমন হতে পারে। আপনারা একটু এটা সম্পর্কে দেখুন, লেক্সিক্যাল রিসোর্স এবং গ্রামাটিক্যাল রেঞ্জ। আমি আপনাদের জন্য স্যাম্পল অ্যান্সারটা আনছি, আপনাদের কারো যদি প্রশ্ন থাকে একটু হাত তুলুন।
আমি আপনাদের জন্য স্যাম্পল অ্যান্সারটা নিয়ে আসতেছি। প্রশ্ন আছে কয়েকজন, আমি একটু স্যাম্পল অ্যান্সারটা বের করছি। হ্যাঁ, আকাশের প্রশ্ন আছে। আকাশ স্যার বলুন। জি স্যার। স্যার আমরা হুম, যখন হচ্ছে ভার্সিটিতে যখন ইংলিশ কোর্সগুলা করি তখন আমাদেরকে বলা হুম, হয়েছিল যে যখন আমরা এসে রাইট করব তখন যেন কমপ্লেক্স হুম, সেন্টেন্স অ্যাভয়েড করি, ইভেন আমরা যদি ইউজ করতাম তাহলে এটা যেন মার্কস হুম। ডিডাক্ট হতো। দেন স্যার কেন আইএস হচ্ছে আমাদেরকে চাচ্ছে যেন 50% উপর আমরা একটা এসে বা প্যারাগ্রাফে আমরা কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করি? তোমাদের কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে ডিসকারেজ করেছে কোন সাবজেক্টে? তোমাদের তোমাদের সাবজেক্টটা কি ছিল? আকাশ, একটু আনমিউট করে বলো তো দেখি ভাইয়া, সাবজেক্ট কি ছিল তোমাদের? স্যার ইংলিশই ছিল, ইংলিশ ছিল, বাট ইংলিশ? এখানে বাট মেইনলি শেখানো না, হয়েছে যে তোমার তুমি কিভাবে কি পেপার তুমি রাইটিং কি হয় ইংলিশ আর কি। লিটারেচারে, তুমি কি ইংলিশ লিটারেচারের কথা বলছো? ইংলিশ লিটারেচারের গ্রাজুয়েশনের ক্ষেত্রে? হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। ইংলিশ লিটারেচার গ্রাজুয়েশনে তোমার কোন ভার্সিটি তোমাদের কমপ্লেক্স সেন্টেন্সে ডিসকারেজ করেছে? ওদের নাম তো সু করবো আমি। আমরা তো শেখাই জিনিসগুলো, আমি আমি নিজে লেকচারার আর কি এটার, এই জন্য আমি বলছি যে আমাদের তো আলাদা অংশ আছে প্রোজের উপরে, রাইট? তোমাদেরকে এসে প্রোজ, তারপরে ধরো কবিতা টবিতা এগুলো যখন পড়ানো হচ্ছে। কমপ্লেক্স সেন্টেন্সে তোমাদের স্কোর কেটেছে কে আসলে? শুড নট ডু দ্যাট, এটা করা উচিত হয়নি। কারণ হচ্ছে যে যখন তুমি ধরো ট্রুলি তুমি যদি লিটারেচারের কথা ভাবো, তুমি দেখো একটা লিটারেচার যখন ডেভেলপ করছে, একটা আইডিয়া যখন ডেভেলপ করছে, ইউ মাস্ট ইউজ কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার। কারণ কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচারে তুমি হচ্ছে তোমার লেখার মুনশিয়ানা যেটাকে আমরা বলি, তাই না, যে এক্সিলেন্স, তুমি এটা দেখানোর কিন্তু তোমার সুযোগ থাকে। থট তোমার চেঞ্জ হয়, এবং কমপ্লেক্স সেন্টেন্সের মানে মজার যে জিনিসটা, সাবঅর্ডিনেট ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজের যে ব্যাপারটা, মিনিং চেঞ্জ হয়ে যায়, তাই না? এটা কেন ডিসকারেজ করলো? এবং তুমি এখানে বলার দরকার নেই, তুমি আমাকে হচ্ছে ইনবক্সে ডিরেক্ট মেসেজে তুমি আমাকে তোমার ভার্সিটি নামটা জানাও, আকাশ। ওকে। বাট বাট আমি তোমাকে একটু ব্যাখ্যা করছি। বাট আকাশের প্রশ্নটা যদি আমি এইভাবে বলি যে কেন কমপ্লেক্স সেন্টেন্স গুরুত্বপূর্ণ, শুধু এইটুকু যদি ফোকাস করি, তাহলে তাহলে জবাব দিলে ঠিক আছে আকাশ? এইটুকু যদি বলি যে কমপ্লেক্স জি সেন্টেন্সের স্যার। মানে ইম্পর্টেন্সটা কোথায়, এটা আমি তোমাদেরকে বলবো কিছুক্ষণের ওকে। মধ্যে। আমি তোমাদেরকে অবশ্যই এটা বলবো। আর তার আগে একটু বাকির একটু প্রশ্নগুলো দেখো, কার কোন প্রশ্ন আছে কিনা। আমি একটা স্যাম্পল অ্যান্সার তোমাদেরকে দেখাতে চাচ্ছিলাম, একটু বের করে নিচ্ছি, দাঁড়াও। এটা দেখো, অনন্যর প্রশ্ন আছে। অনন্য বলুন। স্যার জিজ্ঞেস করতেছিলাম, প্রত্যেকটা টাস্কে দুইটা করে কোশ্চেন দিছে এদিকে। তো হুম, আমাদের হুম। টাস্ক 2 তে হচ্ছে 250 ওয়ার্ডের আনসার লিখতে হবে। তো হ্যাঁ, প্রতিটা কোশ্চেনই কি 250 ওয়ার্ড করে আনসার লিখতে হবে, নাকি একটা আনসারের মানে না, ফার্স্টে একটা সব আনসার মিলে দিব তোমার হচ্ছে, এরকম? সব মিলে হচ্ছে তোমাকে 250 ওয়ার্ডস ক্রস করতে হবে, ঠিক আছে? ও, হুম। ঠিক আর আছে আমি স্যার, এখন তোমাদের ধন্যবাদ। একটা স্যাম্পল দেখাচ্ছি, আমি আমি বের করেছি স্যাম্পলটা আসলে, দেখাবো ঠিক তোমাদেরকে ঠিক আছে। এখন। ওকে, তাহলে স্যাম্পলটা দেখাই। স্যাম্পল দেখানোর আগে তোমাদেরকে একটু কেমব্রিজের একটা বই দেখাই, যে কোনো একটা, কেমব্রিজ 15 দ্বারা অন করছি। এই যে, আমি তোমাদেরকে একটু রিডিং দেখাতে চাই। ধরো আমরা একটা রিডিং বের করি। ওকে, তো এটা হচ্ছে আইএলটিএস এর একটা রিডিং প্যাসেজ। হুম, রিডিং এর আমরা যদি সেন্টেন্স গুলোকে দেখি, ভেরিয়েশন ইন সেন্টেন্স বা কমপ্লেক্স সেন্টেন্সের গুরুত্বটা আসলে কি? কমপ্লেক্স সেন্টেন্সের গুরুত্বটা হচ্ছে যে একটা কমপ্লেক্স সেন্টেন্স বেসিকলি জিনিসটা কি?
কমপ্লেক্স সেন্টেন্স মানে হচ্ছে এখানে দুটো ক্লজ থাকবে, একটাকে বলে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। তোমরা ছোটবেলায় এই জিনিসটা পড়েছো যে বাক্যের একটা অংশ যেটা নিজে আলাদাভাবে পুরো বাক্য হতে পারতো। আরেকটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ যেমন আমরা দুটো বাক্যকে এইভাবে যদি দেখি, আই ইট রাইস, এটা একটা বাক্য, আর মাই ব্রাদার হেটস রাইস, তাহলে এখানে দুটো বাক্য আছে। হুম, তো এই দুটো বাক্য আমি একসাথে এবার তোমাদের কাছে বলতে যাচ্ছি, বাট এই বাক্যগুলো বলার সময় আমি কোনটাকে সাবঅর্ডিনেট ক্লজ বানিয়ে দিতে পারি, আবার কোনটাকে মেইন ক্লজ বানিয়ে দিতে পারি, এটা আসলে আমার ইচ্ছা। কিভাবে আমার ইচ্ছা? আমি একটা ক্লজ কনজাংশন ইউজ করব, যেটা এই দুটো বাক্যকে জোড়া লাগাবে। সেটা হচ্ছে অলদো। অলদো মানে হচ্ছে যদিও। সো যদিও, এখন অলদো একটা আহ, তোমরা অনেকে জানো, আর যারা না জানো তোমরা পরবর্তীতে প্রি আইএলটিএস টেস্ট করলে আমার সাথে সেটা জানতে পাবা, যে অলদো হচ্ছে একটা সাবঅর্ডিনেট কনজাংশন, এবং ও যার সাথে থাকবে সে আসলে সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যাবে। সো অলদোর পরে আমি বললাম আই ইট রাইস, তারপরের অংশে আমি বলবো মাই ব্রাদার হেটস ইট। এখন এতে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হলো। এক্সামিনার জানলো যে আমি আসলে এই জিনিসটা জানি, কনজাংশনের ইউজটা সম্পর্কে আমি জানি। এতে আমি যে ল্যাঙ্গুয়েজটা ভালো ব্যবহার করতে পারি সেটার ব্যাপারে সে একটু কনফার্ম হলো, যে না, সে শুধু ছোট ছোট বাক্য লিখতে পারে তা না, সে আসলে কনজাংশনের ব্যবহারটাও জানে, সাবঅর্ডিনেট কনজাংশনের ব্যবহার জানে। শুধু তাই না, সে আসলে কানেক্ট করে দুটো বাক্যের ভিতরে, মানে ছোট ছোট অংশের ভিতরে সম্পর্কও দেখাতে পারে। এর বাইরে আরেকটা ইস্যু আছে, যেটা আসলে কমপ্লেক্স সেন্টেন্সের ব্যাপারে গুরুত্বপূর্ণ। যেহেতু আমি বলেছি অলদো আই ইট রাইস, গ্রামাটিক্যালি এইটা হয়ে গেছে সাবঅর্ডিনেট ক্লজ, যেহেতু এটা সাবঅর্ডিনেট কনজাংশনের সাথে আছে। এবং সাবঅর্ডিনেট ক্লজ আমার এই পুরো বাক্যটার মূল বক্তব্য না। আমি আসলে জোর দিচ্ছি মাই ব্রাদার হেটস ইট এই কথাটার উপরে। অর্থাৎ সম্ভবত কনটেক্সটটা হচ্ছে আমি আসলে আমার ভাইকে নিয়ে কথা বলতেছি। সো আমাকে যদি জিজ্ঞেস করা হয় টেল মি অ্যাবাউট ইয়োর ব্রাদার, তোমার ভাই সম্পর্কে কিছু একটা বলো, তখন সম্ভবত আমি এইভাবে বলবো, অলদো আই ইট রাইস মাই ব্রাদার হেটস ইট। মানে এই বাক্যে গুরুত্বপূর্ণ হচ্ছে মাই ব্রাদার যে হেট করে সেই কথাটা, কারণ সে আমাদের মেইন ক্লজ। আবার একইভাবে আমি যদি জিজ্ঞেস করা হতো টেল মি অ্যাবাউট ইউ, প্রশ্নটা যদি জিজ্ঞেস করতো টেল মি অ্যাবাউট ইউ, শুধু আমার সম্পর্কে জানতে চাচ্ছে, তখন কিন্তু আমি এই কথাটাকে এইভাবে বলতাম না। আমি তখন এই কথাটাকে বলতাম এইভাবে, অলদো মাই ব্রাদার হেটস রাইস আই ইট ইট, আমি এটাকে খাই। তোমরা কি একটা জিনিস তাহলে বুঝতে পারলা, কমপ্লেক্স সেন্টেন্সে আমি আসলে কাকে সাবঅর্ডিনেট ক্লজ এবং কাকে মেইন ক্লজ বানাচ্ছি, সেটা দিয়ে আমি নেটিভ স্পিকারকে বুঝাচ্ছি যে আমি আসলে কোন অংশটাতে জোর দিচ্ছি। সো এটাতে বক্তার তথ্যের ইম্পর্টেন্সটা বের হয়ে আসে। মানে শুধু যে একটা সেন্টেন্স বললাম তাই না, আমার সেন্টেন্সের কোন অংশ আমার কাছে ইম্পর্টেন্ট, কোন তথ্যটা আমার কাছে ইম্পর্টেন্ট রাইডারের কাছে, সেটাও আসলে প্রকাশ পায় কমপ্লেক্স সেন্টেন্সের দক্ষ ব্যবহারের মাধ্যমে। আরো বিভিন্ন ধরনের সাবঅর্ডিনেট কনজাংশন আছে, যেগুলোর আরো এরকম বিভিন্ন ধরনের ফাংশন আছে। আমি একটা তোমাদেরকে দেখালাম আর কি। সো মূলত আমাদের কমপ্লেক্স সেন্টেন্স গুলো যে জিনিসটা করে সেটা হচ্ছে, একে আমাদের নলেজটা যে আছে সেটা শো করায়, আমরা কনজাংশন যে ইউজ করতে পারি ভালো মতো সেটা দেখায়, প্লাস আমাদের বক্তব্য কোনো একটা অংশের উপরে জোর দেখানোটাও আসলে বোঝায়। এই জন্য আইএলটিএস তথা যে কোনো একাডেমিক সেক্টরে সে তুমি কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করতে পারো মানে হচ্ছে তুমি আসলে ভালো ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারো। দেখো এই বাক্যগুলো
তোমরা যখন রিডিং পড়তে যাবা এই কমপ্লেক্স সেন্টেন্সের আইডিয়াটা তোমাদের এই ক্ষেত্রেও কাজে লাগবে। তো in the story of Little Red Riding Hood that European children are familiar with, a young girl on the way to see her grandmother meets a wolf and tells him where she is going. তো এখানে এই যে এক্সপ্রেশনটা ইন দ্য স্টোরি দিয়ে বলেছে, সো মূলত সে আসলে জোর দিচ্ছে এই অংশটুকুর উপরে। আবার এখানে এন্ড আছে, এন্ড এটা কিন্তু সাবঅর্ডিনেট কনজাংশন না, এটা আসলে কোঅর্ডিনেট কনজাংশন। তার মানে এখানে রাইটার আবার বোঝাচ্ছে যে সে এই অংশটুকু এবং এই অংশটুকু দুটোই আসলে গুরুত্বপূর্ণ। তার মানে বিভিন্ন কনজাংশনের আসলে বিভিন্ন ধরনের পারপাস আছে, যেটা দিয়ে তোমার কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স গুলো মিনিং গুলোকে একটু একটু করে চেঞ্জ করে। The wolf runs ahead and disposes of the grandmother, then gets into bed dressed in the grandmother's clothes to wait for Little Red Riding. এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স যেখানে দেন দিয়ে দুটো অংশকে যুক্ত করা হয়েছে। ইন্টারেস্টিংলি এই কনটেক্সটে এই অংশটুকু আসলে জরুরি, গুরুত্বপূর্ণ বেশি, যে তার ওলফ রান করে ডিসপোজ করছে গ্র্যান্ডমাদারকে। এটা কেন জরুরি তোমরা যদি একটু পড়ো তাহলে তোমরা দেখতে পাবা এই প্যারাগ্রাফটা আসলে আলোচনা করছে গল্পগুলোর ভিতরে ভায়োলেন্স কেন থাকে সেটা নিয়ে, মানে বাচ্চাদের গল্পে ভায়োলেন্স কেন থাকে। তাই এই লাইনটার ভিতরে যে অংশটুকুতে ভায়োলেন্স আছে সেইটাকে দেখো, তারা কিন্তু এই যে সাবঅর্ডিনেট কনজাংশনের আগে রেখেছে। এইভাবে রাইটার তোমাকে একটা আইডিয়া দিচ্ছে, তার মুনশিয়ানা দেখাচ্ছে যে তার আসলে গুরুত্বটা কোনটার উপরে। প্যাসেজটার নামও দেখো, ওয়াই ফেরি টেলস আর রিয়েলি স্কেরি টেলস, মানে মূলত এই ভায়োলেন্সটার উপরে জোর দেওয়ার জন্যই রাইটার এই সেন্টেন্স গুলোকে এইভাবে লিখছে। সো এটা টেকনিক্যালি আমাদের আসলে আর কি বললাম জিনিসটা রাইটারের মুনশিয়ানাটাকে শো করছে। ঠিক আছে, সাকিবের প্রশ্ন আছে, সাকিব আনমিউট করে বলে ফেলো ভাইয়া। আমি তোমাদেরকে স্যাম্পল অ্যান্সারটা এখন দেখাচ্ছি, সাকিব বলতে থাকুক, আমি স্যাম্পল অ্যান্সার একটা দেখাচ্ছি তোমাদেরকে এখন। একই সাকিব ভাইয়া সমস্যা, ওই বলো। চ্যাট বক্সে যে আমি এসএমএস করি ওগুলো ডিরেক্ট মেসেজ হয়ে যাচ্ছে, এটা কিভাবে করবো আমি? হ্যাঁ এটার অভিজ্ঞতা না, পাচ্ছি না। এটা তো তোমাদের করার দরকার নেই সাকিব, তোমার তো আমাকে জানানো দরকার, তোমার সবাইকে জানানো তো দরকার না। প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করো, এটা তো স্যার সমস্যা না, এটা আপনাকে আমি সেট করে রেখেছি, আগের দিন তো বলেছি। তো আজকেও যখন তোমার কোশ্চেনে কি অ্যান্সার প্রশ্ন আছে দিলাম, সাকিব? না না, আজকেও যখন ওই যে ওইটার অ্যান্সার করলাম তখন আপনি বললেন যে ডিরেক্ট মেসেজ হয়ে যাচ্ছে, এর জন্য স্যার। ও আচ্ছা, ও তুমি মানে চেঞ্জই করতে পারছো না এটা বললা? জি এ- জি। এ- আচ্ছা, এখন এখন সেট করা ডিরেক্ট মেসেজে, এখন ডিরেক্ট মেসেজ সেট করা। সো এবার সবাই একটু খেয়াল করো। হ্যাঁ, এবার তোমাদেরকে আমি একটা স্যাম্পল অ্যান্সার দেখাচ্ছি, স্যাম্পল অ্যান্সারটা দেখিয়ে আজকের সেশনটা আমরা শেষ করব। তো আমরা এতক্ষণ আলোচনা করেছি, আবার একটু যদি তোমাদেরকে দেখাই, আমরা আলোচনা করেছি যে রাইটিং টাস্ক টুর 4টা এরিয়া আছে স্কোরিং এর জন্য: টাস্ক রেসপন্স, কোহেরেন্স, কোহেশন, লেক্সিক্যাল রিসোর্সেস এবং গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। এবার একটা ভেঙে চুরে লেখা অ্যান্সারকে চল আমরা দেখি এবং আমরা একটু ভাবি যে এটা আসলে কেমন স্কোর পাবে। অন্য একটা টপিক দিচ্ছি, কারণ ওই টপিকের উপরে তোমাদেরকে রাইটিং আরো দেখাবো। নিউ প্যারেন্টস শুড অ্যাটেন্ড এ প্যারেন্টিং কোর্স টু গেইন বেটার নলেজ অন হাউ টু রেইজ দেয়ার চিলড্রেন। নতুন বাবা মা যারা, তাদের উচিত হচ্ছে প্যারেন্টিং কোর্সে অ্যাটেন্ড করা, যেন তারা হচ্ছে ভালো মতো জানতে পারে যে তাদের বাচ্চাদেরকে কিভাবে রেইজ করতে হবে। সো এটার উপরে একটা রাইটিং টেস্ট টুর কোশ্চেন এসেছে, ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি। তাহলে এখানে প্রশ্নটা হচ্ছে তুমি কি এটার সাথে অ্যাগ্রি করছো নাকি ডিসঅ্যাগ্রি করছো। সো প্রথমত এটার আমরা একটা ইন্ট্রোডাকশন লিখেছি, স্টার্টিংটা। ইন্ট্রোডাকশনটার জন্য আমি কিছু আইডিয়া দেখেছি যেটার উপর তোমাদেরকে পরবর্তীতে আমি ট্রেনিং দেব, যেমন সামারি করা, হোয়াট ইউ আর গোয়িং টু রাইট ইন দিস এসে সেটা বলা এবং নিজের পজিশনটাকে বর্ণনা করা। তো এর উপর বেস করে দেখো আমাদের এক্সামিনিরা কিভাবে লিখেছেন। It is often suggested that in order to dash young adults, এখানে হচ্ছে যে আমরা চিলড্রেনদের কথা বলছি, মানে ওই যে প্যারেন্টসদের কথা বলছি যারা প্রথমবার তারা নিউ প্যারেন্টস আর কি, তারা প্রথমবার তারা বাবা মা হচ্ছে, who are about to become parents should go through a parenting course so that dash, যেন কিছু একটা হয়।
Although I personally find it to be dash for parenting, the essay will discuss both supporting and opposing logics to these professional parenting courses. তাহলে এখানে হচ্ছে এই যে আমি পার্সোনালি কি ফিল করি, এটা হচ্ছে আমার নিজের পজিশন। তো আপনাদের নিশ্চয় মনে আছে আমাদের কিন্তু রিকোয়ারমেন্টে বলে দিয়েছিল যে আমাদেরকে অবশ্যই নিজস্ব একটা পজিশনকে তুলে ধরতে হবে রাইটিং এর ক্ষেত্রে। ঠিক আছে, যে আপনার পজিশনটা কি। সো আমার পজিশনটা এই জায়গায় আমি হচ্ছে তুলে ধরার চেষ্টা করেছি। তো স্টুডেন্টরা এটাকে লিখেছে এইভাবে: ইট ইজ অফেন সাজেস্টেড দ্যাট ইন অর্ডার টু রেইজ এ চাইল্ড হচ্ছে যে হাউ টু রেইজ এ চাইল্ড, ইয়াং অ্যাডাল্টস, নিউ প্যারেন্টসদেরকে আমরা বলছি ইয়াং অ্যাডাল্টস হু আর অ্যাবাউট টু বিকাম প্যারেন্টস, এটা হচ্ছে নিউ প্যারেন্টস, শুড গো থ্রু আ প্যারেন্টিং কোর্স সো দ্যাট দে লার্ন মোর অ্যাবাউট দিস টাস্ক, যেন তারা এটা সম্পর্কে আরো জানতে পারে। Although I personally find it to be positive for parenting, তার মানে আমার পজিশন হচ্ছে যে আমি এটার সাথে এগ্রি করতেছি। This essay will discuss both supporting and opposing, আমি এটার এগ্রি এবং ডিসএগ্রি দুই পয়েন্টই আলোচনা করব, কারণ নাহলে আমার এসে আসলে 250 ওয়ার্ড ক্রস করবে না। বাট যদিও আমার নিজের পজিশন হচ্ছে যে আমি এটার সাথে পজিটিভ মনে করছি টু দিস প্যারেন্টিং কোর্সেস। এটা হচ্ছে আমাদের প্রথমত ইন্ট্রোডাকশনটা। সবাই একটু 30 সেকেন্ড দেখে রাখুন, এই স্যাম্পল অ্যান্সার আমি আপনাদের আজকে ওয়ার্কশিটের সাথে দিয়ে দেব। তো এই জায়গায় এসে আপনারা এটা একটু পড়ে নেন, ততক্ষণে আমি আপনাদেরকে আজকের ওয়ার্কশিটটার ফর্মটা দিয়ে দিচ্ছি। আজকের আমাদের ওকে আজকের আমাদের ক্লাসের একটা ওয়ার্কশিট আমি ফর্ম দিচ্ছি, এই ফর্মটা ফিল আপ করলে আজকে আমরা যা যা লিখলাম আর কি পুরোটা আমি আপনাদেরকে সাথে শেয়ার করে দেব। জাস্ট আ সেকেন্ড, আমি আপনাদের ফর্মটা বের করে দিচ্ছি। আস্তে আস্তে বের হচ্ছে। ওকে, সো এটা গেল আমাদের হচ্ছে ইন্ট্রোডাকশন, মানে প্রথম অংশ। এই জিনিসগুলো আপনাদের ট্রেনিং হবে আস্তে আস্তে। হ্যাঁ, আস্তে আস্তে আপনারা এগুলোকে ট্রেনিং দিবেন। আপনারা অনেকেই আজকে কিছুটা এমনিতেই বুঝতে পারলেন। এরপরে আমাদের পরের প্যারাগ্রাফ লিখতে হবে, বাট পরের প্যারাগ্রাফ লেখার আগেই আমরা হচ্ছে প্রথমে কি করব, একটু আইডিয়া জেনারেশন করে রাখবো। আমি আপনাদেরকে দেখাচ্ছি যে স্টুডেন্টরা এক্সামিনাররা কিভাবে আইডিয়া জেনারেশন করেছিল। স্টুডেন্টরা এটা নিয়ে যখন আলোচনা করলো আমাদের এক্সামিনেশন সেশনে, ওরা অ্যাগ্রির জন্য একটা লজিক বের করলো এবং ডিসঅ্যাগ্রির জন্য আরেকটা লজিক বের করলো, আর ওদের পজিশন হচ্ছে যেটা বললাম আমরা যে অ্যাগ্রি। তো ওরা কি লজিক বের করলো দেখি, চলুন আমরা একটু দেখার চেষ্টা করি। ওরা প্রথম অংশের জন্য বললো যে অ্যাগ্রি করার মতো লজিকটা হচ্ছে এরকম যে প্যারেন্টিংটা চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে এই 21 শতকে বর্তমানে, কারণ উভয় প্যারেন্টসদেরই কিন্তু ক্যারিয়ারের দিকে এখন বেশি করে ফোকাস করতে হয়। তো যেহেতু ফোকাস করতে হচ্ছে প্রচুর তাদের ক্যারিয়ারের দিকে, তাই তাদের আসলে সময় কম যে তারা বাচ্চাদের সাথে আস্তে আস্তে শিখবে যে কিভাবে ওদেরকে রেস করতে হয়। সো তাদের জন্য বেটার হচ্ছে যে যদি তাদেরকে কেউ, মানে একটু প্রফেশনাল কেউ যদি তাদেরকে হেল্প করে, এটা তাদের জন্য ভালো হয়। এটা হচ্ছে অ্যাগ্রি করার মতো লজিক। আর ডিসঅ্যাগ্রি মানে অপোজিং এর যে লজিকটা স্টুডেন্টরা ভাবলো, সেটা ছিল হচ্ছে এরকম যে রেইজিং এ চাইল্ড অ্যাকচুয়ালি একটা ন্যাচারাল স্কিল। এটা অনেকে মনে করে এটা আসলে একটা ন্যাচারাল স্কিল। তো এই ন্যাচারাল স্কিলটা আমরা যখন হচ্ছে ট্রেনিং এর মাধ্যমে যাচ্ছি, এই জিনিসটা কি হয়ে যাচ্ছে, অনেকটাই হচ্ছে আর্টিফিশিয়াল হয়ে যাচ্ছে। মানুষজন এটাকে আর্টিফিশিয়াল বানিয়ে ফেলছে, কারণ প্রত্যেকেরই নিজস্ব একটা ইনস্টিংক্ট আছে প্যারেন্টসদের, যে তাদের বাচ্চাদেরকে কিভাবে রেইজ করতে হবে। সো এই আর্টিফিশিয়াল মানে এই ন্যাচারাল ইনস্টিংক্টটাই হচ্ছে নষ্ট হয়ে যায় যখন তাদেরকে ট্রেনিং এর মাধ্যমে নিয়ে আসা হয়। সো এই দুটো ছিল হচ্ছে পয়েন্ট। আপনারা একটু দেখুন পয়েন্টগুলো আপনারা বুঝতে পারছেন কিনা। আর কেউ যদি এর চাইতে ডিফারেন্ট কোনো পয়েন্ট বলতে চান, তাও আপনারা বলতে পারেন। চলুন আমরা একটু 30 সেকেন্ড এটা একটু দেখি। আপনারা কোনো পয়েন্ট থাকলে বলতে পারেন বা লজিকটা বুঝতে পেরেছেন কিনা দেখুন। মিনওয়াইল আমি আপনাদের সবাইকে আজকে ক্লাসের ওয়ার্কশিটের ফর্মটা দিয়ে দিচ্ছি। 22 তারিখ আজকে আপনার এই ফর্মটা ফিল আপ করে দিলে
অ্যাডমিনরা আপনাদেরকে আজকের ওয়ার্কশিটটা সেন্ড করে দিবে রাইটিং এটা। আচ্ছা, আশা করি মোটামুটি আমরা সবাই বুঝতে পেরেছি। ওকে, এবার দেখা যাক স্টুডেন্টরা এটার উপরে অ্যাগ্রির উপর একটা বডি প্যারা এবং ডিসঅ্যাগ্রির উপরে একটা বডি প্যারাটা তারা আসলে কিভাবে লিখেছিল। বডি প্যারা লেখার জন্য আমরা প্রথমে যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে যে ওই যে আমরা ইনস্ট্রাকশনে দেখেছিলাম যে আমাদেরকে অ্যান্সার দিতে হবে, রিজনস দিতে হবে, তারপর হচ্ছে এক্সাম্পল দিতে হবে। সো এটার উপরে আপনাদের আরো কিছু ট্রেনিং আছে আমাদের রাইটিং এর ক্লাসগুলোতে, বাট আউটকামটা হচ্ছে এরকম। আপনারা দেখুন যে লজিকটা যখন হচ্ছে যে তাদের এটা মানে ট্রেনিং দরকার 21st সেঞ্চুরিতে, স্টুডেন্টরা কিভাবে লিখলো এটার অ্যান্সারটা। Those who agree with this idea raise an important issue about parenting in the 21st century. অ্যাগ্রির পক্ষের মানে প্রথম লাইনেই বোঝা গেল তাহলে যে আমি অ্যাগ্রির পক্ষের লজিকগুলো এখানে লিখতে যাচ্ছি। এটা আমাদের স্টার্টিং সেন্টেন্স। ইন দিস পার্টিকুলার এরা, এটা হচ্ছে ওই যে রেফারেন্স টানলাম আগের সেন্টেন্সের সাথে। প্যারেন্টিং ইজ মোর চ্যালেঞ্জিং দেন ইট ওয়াজ এভার বিফোর, সিন্স যেহেতু বোথ প্যারেন্টস নিড টু ফোকাস অন দেয়ার কেরিয়ার। এ পর্যন্ত আমাদের প্রথম অ্যান্সারটা গেল, দিস ইজ দ্য অ্যান্সার। এবার এটার একটা রিজন দিচ্ছি যে যেহেতু তাদেরকে ক্যারিয়ারে ফোকাস করতে হচ্ছে, তাই তাদেরকে প্রফেশনাল ট্রেনিংটা কিভাবে লাগে। দিস প্রেশার লিভস এ ভেরি লিটল স্কোপ ফর দেম টু পে অ্যাবান্ডন অ্যাটেনশন টু দ্যার চিলড্রেন। এখানে এই যে অ্যাবান্ডন শব্দটা একটা লেস কমন ভোকাবুলারি। লিটল স্কোপ, ভেরি লিটল স্কোপ, এগুলো হচ্ছে লেস কমন এক্সপ্রেশনস টু দ্যার চিলড্রেন। Therefore, the new parents must learn how to utilize this time for the best of their children. এটা হচ্ছে রিজনটাকে এক্সপ্লেন করলো। ফর এক্সাম্পল, এবার এক্সাম্পল দিচ্ছে। Children of these new parents may have to spend a lot of time with their babysitters. Therefore, the parents must learn how to rekindle their bond with their kids. তো যেহেতু নতুন যুগে আমরা বাবা মা দুজনেই বাইরে থাকে, দেখা যায় যে ফার্স্ট ওয়ার্ল্ডে বিশেষ করে স্টুডেন্ট মানে বাচ্চাদেরকে অনেক সময় বেশি সময় তাদের স্পেন্ড করতে হয় বেবি সিটারের সাথে। তাই বাবা মার সাথে বাচ্চাদের একটা দূরত্ব ক্রিয়েট হতে পারে যেহেতু তারা বেবি সিটারদের সাথে বেশি থাকছে। প্রফেশনাল ট্রেনিংটা বাবা মাদের এই জন্যই লাগে যেন তারা বেবি সিটার থাকা সত্ত্বেও বাচ্চাদের সাথে নতুন করে তাদের যে বন্ড সেটাকে তারা রিকিন্ডল, এটা একটা লেস কমন ভোকাবুলারি, মানে নতুন করে সেটা জাগিয়ে তুলতে পারে, উস্কে দিতে পারে। This is something they must learn from the professional because many of their own parents never face such a situation. এই জিনিসটা তাদের প্রফেশনালদের কাছ থেকেই শিখতে হবে, কারণ এই বাবা মাদের নিজেদের বাবা মারা কখনো এই প্রবলেমটা ফেস করে নাই। As a result, such training can be crucial for the new parents for the betterment of all. এটা আমরা ফিনিশিং সেন্টেন্সে দিচ্ছি। প্রথম থেকে শেষ পর্যন্ত এইটুকুর মধ্যে আমাদের লজিকটা হলো, আমাদের আর এক্সট্রা কোনো লজিক দেয়া হলো না। এখানে এখানে মাত্র একটা লজিক দেয়া হয়েছে, খেয়াল করুন। কারণ আমরা টার্গেট করেছি এই প্যারাগ্রাফটা আমরা হচ্ছে 100 ওয়ার্ডের অ্যারাউন্ডে রাখবো। এখানে 140 ওয়ার্ড হয়েছে। তো তারপরে এটাকে আমরা হচ্ছে মোটামুটি এর মধ্যে লিখতে পারবো আর কি, আমাদের যে মূল টাইমটা সেটার মধ্যে আমরা লিখতে পারবো। সবাই একটু চোখ বুলান, আমরা পরের অংশের দিকে যাচ্ছি। 15 সেকেন্ড একটু চোখ বুলিয়ে নাও। তো এবার আমরা একইভাবে হচ্ছে সেকেন্ড প্যারাগ্রাফটা লেখার ব্যাপারে একটা আইডিয়া আমরা দেখব। এটা একটু আপনারা নিজেরা স্টার্টিংটা করে দেখতে পারেন। সেকেন্ড প্যারাগ্রাফটা আমরা শুরু করছি এভাবে যে সেকেন্ড প্যারাগ্রাফটা হচ্ছে ডিসএগ্রি প্যারাগ্রাফ। তো এখানে আমরা বলছি যে না, এটা আসলে একটা ন্যাচারাল জিনিস, আর ট্রেনিংটা আসলে ন্যাচারাল যে ইনস্টিংক্টটা বাবা মার সেটা আসলে নষ্ট করবে। On the other hand, those who oppose parenting training can point out a specific problem with this আইডিয়া বলে একটা প্রথম লজিকটা আমরা বললাম যে তাদের ন্যাচারাল জিনিসটা নষ্ট হতে পারে। এটা আপনারা একটু লেখার চেষ্টা করবেন নিজেদের মতো করে। আমি আপনাদেরকে এটা টাস্ক ওয়ার্কশিট আপনাদের যখন দিব, ওয়ার্কশিটে এই অংশটুকু আপনারা লেখার চেষ্টা করবেন।
For example, the culture of upbringing is quite different in the West and in the East. মানে এখানে আমরা ফোকাস করার চেষ্টা করছি যে ওই যে বেবি সিটারের যে প্রবলেমটা, এটা আসলে শুধু ওয়েস্টেই হয়, ইস্ট মানে আমাদের এই অঞ্চলে, এশিয়ান অঞ্চল বা অন্যান্য অঞ্চলে হয় না। While the West has adopted the idea of babysitting, the East is still relying on parents' relative to help raise the child when they are away for work. কারণ ইস্টে বাবা মা যদি ওয়ার্কে যায়ও, স্টিল বাচ্চা আসলে বেবি সিটারের কাছে থাকে না অনেক সময়। বাচ্চারা থাকে হচ্ছে আত্মীয় স্বজনের কাছে, দাদা দাদির কাছে। সো এটাতে তাদের আসলে রিক্যান্ডেল বা বন্ড ইমপ্রুভ করার প্রয়োজন পড়ে না, তাই তাদের আসলে ট্রেনিংটার প্রয়োজনও নাই। কিন্তু এটা আবার অপোজ করা যাইতে পারে, কারণ ইস্টে আসলে প্যারেন্টসদের বদলে বর্তমানে আসলে আহ, কাজের লোক বা হেল্পিং হ্যান্ডের সাথে থাকাটাই বেশি আসলে হচ্ছে বাচ্চাদের। সো টেকনিক্যালি প্রথম লজিকটা আসলে বেশি জোরালো। Therefore, although Western parents need training to improve bonding with their children, the same may not be true for the Eastern ones. But এটা আসলে খুব শক্তিশালী কোনো যুক্তি না। এই জন্য এই প্যারাগ্রাফটা একটু উইক, এবং এই জন্য আপনার মানে এই এসেতে আমাদের এক্সামিনাররা আসলে সাপোর্ট করেছিল অ্যাগ্রির অংশটুকুতে। সবাই আপনারা একটু 15-20 সেকেন্ড দেখে নেন, আমি আরাফাতের প্রশ্নটা নিয়ে নিচ্ছি। আরাফাত স্যার, আনমিউট করুন। স্যার সবসময় কি পজিটিভ আনসারই দিতে হবে? মানে সব সময় না আরাফাত, প্রশ্ন অনুযায়ী এবং আপনার নিজের আইডিয়া কি আসতেছে সেটার উপর সবচেয়ে বড় কথা। তো যে মনে আপনার করেন আমার খুব নেগেটিভ একটা আনসার মনে আসলো, তখন আমি কি ওইটাই দিব? গো ফর ইট, অফকোর্স গো ফর ইট। আপনার পজিশনটা যেন ক্লিয়ার থাকে, এইটাই হচ্ছে এক্সামিনার শুধু চাচ্ছে, ক্লিয়ারলি যেন বোঝা যায়। ওকে, সো এই অংশটুকু আপনাদের টাস্ক আকারে আমি দেব আজকের ওয়ার্কশিটের সাথে। আর লাস্ট অংশটুকু এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ফিনিশিংটাতে আমরা কিভাবে আসবো। ফিনিশিং হচ্ছে ছোট্ট একটা কনক্লুশন দেয়া 45 ওয়ার্ডের। কনক্লুশনে আমাদেরকে দুটো লজিকের সামারি আবার বলে দিতে হবে, মানে দুই প্যারাগ্রাফে আপনি কি কি লজিক লিখেছি, আর নিজের পজিশনটাকে আরেকবার যেন এক্সামিনার বুঝতে পারে যে হ্যাঁ, পুরো এসেতে আপনার পজিশন আসলে চেঞ্জ হয় নাই, এগ্রি করেন বা ডিসএগ্রি করেন যেটাই করেন, পজিশন আপনার আসলে চেঞ্জ হয় নাই। In conclusion, even though the professional courses have the risk of spoiling people's natural instinct of parenting, it can be great help for those who have to balance between career and family. কেউ কি বলতে পারবেন ইভেন দো এই সাবঅর্ডিনেট কনজাংশনটা আমাদের স্টুডেন্টরা এই ফ্রেজটা এই লজিকটার সাথে কেন দিয়েছিল? কেউ কেউ বলতে পারবেন? ওরা তো চাইলেই হচ্ছে ইট ক্যান বি গ্রেট হেল্পের সাথে ইভেন দো দিতে পারতো, কেন এই লাইনটার সাথে দিয়েছিল কেউ বলতে পারবেন? স্যার সাকিব? ওই যে ব্যালেন্স বিটুইন ক্যারিয়ার এন্ড ফ্যামিলি, এই দুইটার কারণে ওখানে ইভেন অল দ্য ইউজ না আসলে স্যার সাকিব ওরা আচ্ছা ওই সাকিব আচ্ছা স্যার এটা তো আকাশ। মানে এগ্রি অর ডিসএগ্রি কানেকশন। দুটার ইম্পর্টেন্স ইম্পর্টেন্স এই আসবে, হ্যাঁ। হ্যাঁ, লোপা এবং আবুল কালামের কথাটা কিন্তু আছে, কারণ আসলে রাইটিং এ আমরা তো আসলে কি করেছি, এগ্রি করছি, আর এগ্রির লজিক তো এটা ছিল, সেজন্য এগ্রির লজিকের সাথে কিন্তু আমরা সাবঅর্ডিনেট ক্লজ দিব না, কারণ আমরা এক্সামিনারকে দেখাচ্ছি যে আমি এখনো এটাকেই জোর দিচ্ছি। সাবঅর্ডিনেট ক্লজ দিলে সেটা কিন্তু উইক হয়ে গেল, তাই না? এটা আমার মূল বক্তব্য না আসলে। সো এইটা আসলে আমাদের মূল বক্তব্য, এবং সেজন্য আমি আসলে এটার সাথে কি করছি, এগ্রি করতেছি। রিস্টেটমেন্ট বলছে সাপোর্টিং এর জন্য এটা আমরা দিচ্ছি। এইভাবে আমাদের সাবঅর্ডিনেট সেন্টেন্স গুলো কি বললাম জিনিসটা, সাবঅর্ডিনেট কনজাংশন দিয়ে কমপ্লেক্স সেন্টেন্স আমাদেরকে এভাবে একটা পয়েন্ট স্টেবল করতে সাহায্য করে। এই অংশটুকু আমি আপনাদেরকে দেব আজকে। এর সাথে সাথে আমি আপনাদেরকে আজকে আমরা যে আইডিয়াটা জেনারেট করলাম, সব পুরো রাইটিং এর আইডিয়াটা সেশনটা, এটা নিয়ে আমি আপনাদের দেব। এটার রাইটিং এর উপর আমাদের আরো ক্লাস হবে, বাট আমার বিশ্বাস আপনারা যারা এক্সাম দেবেন হয়তো সামনে, শুরুতে এটা এই নোটটা আজকে যে এই ওয়ার্কশিটটা, এটা আপনাদের কিন্তু খুবই কাজে লাগবে। আমি আপনাদেরকে অনুরোধ করবো এটা আপনারা পারলে প্রিন্ট আউট করে রেখে দিন, পরবর্তীতে আপনাদের কাজে লাগবে। আমি ফর্মটা আপনাদের দিয়েছি, সব একটু চেক করুন যে আমি ফর্মটা দিয়েছি সেই ফর্মটা আপনারা পাচ্ছেন কিনা। আর মুরসালি জানতে চেয়েছে যে স্যার ক্লাসের ভিডিওগুলো কিভাবে পাবো। অ্যাডমিনরা একটু গুছিয়ে নিচ্ছে মুরসালিন, আমার কাছে সবগুলো ভিডিও আছে,
ওরিড হয়েন না। অ্যাডমিনটা একটু গুছায় নেয়, আমাদের তো লোক কমে গেছে যেটা বললাম আর কি। ওরা একটু গুছিয়ে নিয়ে সবাইকে আসলে ভিডিওগুলো একসাথে দিবে, বাট আমার কাছে আছে, আমি সবগুলো ভিডিও দিতে পারবো আপনাদেরকে, ডোন্ট ওয়ারি। ফর্মটা একটু ফিল আপ করে ফেলেন, তাহলে আমার কাছে এটা রেকর্ডও থাকবে যে কারা কারা ক্লাসটা করেছেন, কাকে কাকে দিতে হবে আসলে ওয়ার্কশিট গুলো। আজকে এই পর্যন্তই, আমাদের সেশনটা এখানে শেষ হচ্ছে। ভালো থাকবেন সবাই। আর আমাদের ফেসবুক পেজটা আপনারা একটু ভিজিট করেন, আমরা একটা ভিডিও দিয়েছি ওইখানে সবগুলো কোর্সের একটা কালেকশন দিয়ে, ওটা আপনাদের কাজে লাগবে। যারা যারা ভিজিট করছেন ওই ভিডিওটা একটু জাস্ট কমেন্ট করে জানিয়ে দিন যে আপনারা কোন অংশ আসলে দেখলেন বা কোনটা আপনাদের কাছে ইন্টারেস্টিং বলে মনে হলো। সি এভরিওয়ান, দেখা হবে সবার সাথে, এখানে আমরা শেষ করছি।